আমরা কোনো একটা সেন্টেন্স দেখে চিনবো, আইডেন্টিফাই করব যে এটা কোন সেন্টেন্স। সেটার জন্য আমাদের প্রথমত কি করতে হবে বলতো? প্রথম কাজটা কি? হোয়াট শুড ইউ ডু ওয়েন উই ওয়ান্ট টু আইডেন্টিফাই এনি সেন্টেন্স? যখন কোনো Sir, সেন্টেন্সকে at তুমি first, আইডেন্টিফাই করতে চাও, প্রথমে কি করবে বলো? we have to see the first word and the last word. প্রথম When কাজ we হচ্ছে want আমাদের to, একবারে ফার্স্ট ওয়ার্ডটা খেয়াল করতে হবে এবং লাস্ট পাংচুয়েশন মার্ক বা লাস্ট ওয়ার্ড যেটাকে বলছি, ওয়ার্ড ঠিক না, পাংচুয়েশন মার্কটা খেয়াল করতে হবে। কারণ হচ্ছে আমরা যখন জানবো একটু পরেই যে আসলে কোনো সেন্টেন্সকে যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, আমাদের দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ হয়। যে সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে। তো তোমরা জানো যে সেন্টেন্স অর্থগতভাবে পাঁচ প্রকার। কি কি জানো পাঁচ প্রকার নাম বলো তো? yes, sir. পাঁচ প্রকার Okay, sir. সেন্টেন্সের নাম বলো। Assertive sentence, interrogative sentence, imperative sentence, exclamatory sentence, and optative sentence. ফাইন। সো এই পাঁচ প্রকার সেন্টেন্সকে আমরা আইডেন্টিফাই করতে গেলে আমাদের প্রথম যে কাজ করতে হবে সেটা হলো কোন একটা সেন্টেন্সের শুরুর অংশটাকে দেখতে হবে, প্রথম কাজ। যে এটা কি দিয়ে শুরু হয়েছে, কারণ এটা দেখেই আমি বুঝতে পারবো আসলে যেটা কোন সেন্টেন্স। মেইনলি আমাদের সেন্টেন্সটার শুরুটা দেখতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে শেষে কি রয়েছে। আমি যদি অর্থ নাও বুঝি, সেক্ষেত্রে আমি একটা সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো যদি আমার এই শুরু এবং শেষটা দেখার সুযোগ থাকে। আচ্ছা, স্ক্রিনের মধ্যে অবাঞ্ছিত দাগ যারা দিচ্ছি তারা খেয়াল রাখো, অপ্রয়োজনে এখানে দাগাদাগি করো না। তোমার খাতা কলম আছে, তুমি প্রয়োজনে খাতা কলমে লেখো, এখানে তোমার নিষেধাজ্ঞা নাই। বাট তুমি খেয়াল করো যে স্ক্রিনে কোনো দাগ যেন আমি না দিই। So, আমি একটা করে এক্সাম্পল জাস্ট সলভ করব, সাথে সাথে তোমাদের রুলস গুলো বলে দিব। আমরা এক্সাম্পল সলভ করতে 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 যে যে আমরা শিখে যাবো যে সে কিভাবে আমরা এই সেন্টেন্স গুলো আইডেন্টিফাই করবো। সো আমি যদি প্রথম বাক্যের কথা বলি, প্লিজ শাট দ্য উইন্ডোজ এন্ড ডোরস, এই বাক্যটা কোন বাক্য বলো? হোয়াট ইজ, Sir, it's হোয়াট an টাইপ অফ imperative সেন্টেন্স ইজ sentence. দিস? বলো কি Imperative বলছো? sentence. ইম্পারেটিভ সেন্টেন্স। তো তুমি কিভাবে বুঝলা এটা ইম্পারেটিভ সেন্টেন্স? হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Sir, sir, কারণ যে এটার বাক্যের শুরুতে মূল ভার্ব আছে প্লিজ, and এটা একটা না, প্লিজটা অনুরোধসূচক বাক্য। ভার্ব না, প্লিজ কোনো ভার্ব না, প্লিজটা হচ্ছে একটা রিকোয়েস্টিং ওয়ার্ড। প্লিজটা হচ্ছে Yes, sir. একটা রিকোয়েস্টিং ওয়ার্ড। শার্ট এই শব্দটা হচ্ছে ভার্ব, শার্ট মানে বন্ধ করা। Verb. হ্যাঁ, সো প্লিজটা কোনো ভার্ব না, প্লিজটা হচ্ছে রিকোয়েস্টিং ওয়ার্ড। আর আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কাউকে কোনো কিছু করতে রিকোয়েস্ট করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্সে কি করা হয়? রিকোয়েস্ট করা হয়। আর রিকোয়েস্ট করতে গেলে আমাদের এই প্লিজ বা কাইন্ডলি এই ধরনের শব্দ ব্যবহার করতে হয়। তো কোনো বাক্যে যদি আমি কাউকে রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে আমরা এই কাইন্ডলি অথবা প্লিজ এই ধরনের শব্দগুলো ব্যবহার করে থাকি। তো যখনই দেখবো কোনো বাক্যের শুরুতে প্লিজ বা কাইন্ডলি এই ধরনের শব্দগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা ওটাকে কি ধরে নিতে পারি? Imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্স। একটা সিস্টেম আমরা জানলাম যে যদি কোনো বাক্যের শুরুতে আমরা দেখি প্লিজ কাইন্ডলি এই ধরনের শব্দগুলো রয়েছে, আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে মনে করব। আচ্ছা, এছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সের আরো বেশ কিছু গঠন রয়েছে, যেটা দেখলে আমরা বুঝবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। দ্য ফার্স্ট ওয়ান ইজ যে যখনই দেখবো যে বাক্যের শুরুতে প্লিজ বা কাইন্ডলি এই ধরনের শব্দ রয়েছে, সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে আমরা বলতে পারি প্লিজ বা কাইন্ডলি ইকুয়াল ইম্পারেটিভ। এই কথা কি বলা যায়? আমরা জাস্ট শর্ট Yes, নোট sir. নিব, শর্ট নোট। শর্ট নোট বলতে জাস্ট মেইন কথাটা লিখবো। যে মেইন কথা বলতে আমি কিভাবে দেখবো যে বাক্যের শুরুতে যখনই দেখবো যে প্লিজ কাইন্ডলি এই শব্দগুলো রয়েছে, সেটাকে আমরা ইম্পারেটিভ ধরে নিতে পারি। এবং আরেকটা জিনিস মনে রাখবো, ইম্পারেটিভ বাক্যের শেষে ফুল স্টপ থাকে। কারণ ফুল স্টপ তিন ধরনের বাক্যে থাকতে পারে, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ এন্ড অবজেক্টিভ। তো এটাও গুরুত্বপূর্ণ যে ফুল স্টপ থাকবে শেষে। তবে মেইন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্লিজ কাইন্ডলি বা রিকোয়েস্টিং ওয়ার্ড। এক কথায় কাউকে রিকোয়েস্ট করার জন্য কোন শব্দ ব্যবহার করতে হয়, সেগুলো ব্যবহার করতে হবে। তো আমরা একটা পেলাম। সেকেন্ড ওয়ান, ডু ইউ লাইক চকোলেট পেস্ট্রিজ, এই বাক্যটা হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস, ডু ইউ থিঙ্ক? Sir, it's interrogative sentence. সো হাউ Sir, ডু ইউ নো? because কিভাবে জানলাম? sir, at the last of the sentence, I see question mark, and do is also a interrogative word like WH word. So I um, know that it's interrogative. So you That's how I easily know that. understand this is interrogative sentence because at the end of the sentence there is a question mark. Interrogative sentence চেনার জন্য আমাদের একটা জিনিস খেয়াল করলেই হয়, সেটা হচ্ছে শব্দের শেষে, বাক্যের শেষে কোশ্চেন মার্ক আছে কিনা। এটা হচ্ছে একবারে প্রথম শর্ত, যে কোশ্চেন মার্ক থাকলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ ধরে নিতে পারি।
আর এছাড়া আরেকটা যদি কারণ জানতে চাও যে স্যার আরো একটা কারণ বলেন যে কারণে আমি চিনবো, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার আমরা দুইটা সিস্টেম জেনে গেলাম, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে, ডাব্লিউএইচ অথবা অক্সিলারি ভার্ব, দুইটা সিস্টেমে শুরু হতে পারে। যেহেতু আমরা শুরুর স্টাইলটা জানতে চাচ্ছি যে ডাব্লিউএইচ অথবা অক্সিলারি এবং সেই সাথে লাস্টে কোশ্চেন মার্ক, এই তিনটা জিনিস খেয়াল করবো ইন্টারোগেটিভ চেনার জন্য। তাহলে ইন্টারোগেটিভ চেনার জন্য আমাদের তিনটা জিনিস খেয়াল করতে হবে: ডাব্লিউএইচ কোশ্চেন আছে কিনা। ডাব্লিউএইচ কোশ্চেন বলতে কি বোঝায়? যেগুলো ডাব্লিউ অথবা এইচ দিয়ে শুরু হয় এবং যেগুলো আমরা প্রশ্ন করতে ব্যবহার করি, যেমন হোয়াট, হুইচ, ওয়েন, ওয়্যার। আর দেখবো লাস্টে কোশ্চেন মার্ক আছে কিনা, যদি এটা থাকে তাহলে আমরা ধরে নিতে পারি এই বাক্যটা হবে ইন্টারোগেটিভ। আমরা কি বুঝতে পারতেছি কথা? Yes, আমি sir. কিন্তু যে কোনো সময় যে কাউকে আনমিউট করে ধরতে পারি, যে বলো আমরা ইন্টারোগেটিভ চিনবো কিভাবে। ফর এক্সাম্পল, আমি এখন একটু জিজ্ঞেস করলাম যে নাবা একটু বলো তো দেখি, নাবা ইন্টারোগেটিভ কিভাবে চিনবো? হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স? Yes, sir. Can you hear me? Yes, you are clearly audible. So can you start? How do you understand a sentence is interrogative or imperative? স্যার প্রথমত এখানে বাক্যের শুরুতে মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, মানে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, এছাড়া অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে এবং লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। ফাইন। আর ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা একটা সিস্টেম শিখেছি যে বাক্যটা দেখলেই বুঝে যাবো এটা ইম্পারেটিভ, সেটা কি? ফার্স্টে হচ্ছে রিকার্সিং ওয়ার্ড থাকবে, যেমন প্লিজ, কাইন্ডলি বা হেল্প মি, আর লাস্টে ফুল স্টপ থাকবে। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি একটু অন্যদেরকে জিজ্ঞেস করি, আমি দুজনের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি। মুভি একটু আনমিউট করেন তো, মুভি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো মুভি, আপনি ইম্পারেটিভ সেন্টেন্স চেনানোর কোনো উপায় জানেন? আপনি কিভাবে বুঝবেন যে একটা সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স? তার সবার প্রথমে কাইন্ডলি আর প্লিজ এরকম শব্দ থাকবে এবং লাস্টে ফুল স্টপ। আচ্ছা ফাইন। আর নেক্সট, ইন্টারোগেটিভ কিভাবে চিনবে? ইন্টারোগেটিভ এর সময় ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে সবার প্রথমে এবং লাস্টে কোশ্চেন মার্ক। হ্যাঁ, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা সাহায্যকারী ভাব দিয়ে শুরু হবে, লাস্টে কোশ্চেন মার্ক থাকবে। ফাইন, থ্যাংক ইউ। সো আমরা বুঝতে পারছি আশা করি। আমি এবার পরেরটাতে যাচ্ছি। আমরা এভাবে অনেকগুলো এক্সাম্পল করবো, আমরা অলমোস্ট 50+ এক্সাম্পল করবো আশা করি। প্রথম কয়েকটা করতে একটু সময় লাগবে, এরপরে আশা করি সময় লাগবে না। তো আমরা অল্প সময়ের মধ্যে করতে পারবো, যেহেতু আমাদের লেখার প্রয়োজন হবে না। তো সমস্যা হবে না আশা করা যাচ্ছে। তো আমি এখন একটু রোহানিকে আনমিউট করতে বলি। রোহানি আনমিউট করেন তো। আপনি বলেন, এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখন, মাই নেম ইজ অ্যাস্ট্রিড গ্রেসি, এই বাক্যটা কোন বাক্য? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? রোহানি কথা শুনতে পাচ্ছি না। ওকে, মেবি ইউ হ্যাভ নেটওয়ার্ক ইস্যুস, হতে পারে তোমার নেটওয়ার্ক সমস্যা আছে। আচ্ছা, ইয়ে বলো দেখি, আয়ান। আয়ান বলো তো, আয়ান। হ্যাঁ, আয়ান কথা বলছো? আনমিউট করেছো? Yes. হ্যাঁ, তো বলো তো, এই নাম্বার 3, মাই নেম ইজ অ্যাস্ট্রিড গ্রেসি, এই বাক্যটা কোন ধরনের বাক্য হবে? তুমি কি বুঝতে পারতেছো কিছু? ক্যান ইউ গেস? অনুমান করতে পারো? Yes, sir. অনুমান করতে পারছো না? বলো, একটা চিন্তা ভাবনা করে বলে দাও। খেয়াল করো তো কি দিয়ে শুরু হয়েছে, এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিনা দেখো তো। দেখো, এই বাক্যটা শুরু হচ্ছে একটা সাবজেক্ট দিয়ে, যেমন মাই নেম, আমার নাম। আমি আমার নাম বলতে যাচ্ছি, সেক্ষেত্রে এটা শুরু হলো একটা সাবজেক্ট দিয়ে, তারপর একটা ভার্ব রয়েছে এবং এরপরে লাস্টে একটা ফুল স্টপ রয়েছে। এই কথাটা মনে রাখবে যে যখন দেখবা কোনো বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে, ওই বাক্যটা সাধারণত অ্যাসার্টিভ বাক্য হয়। সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং লাস্টে ফুল স্টপ থাকে। তাহলে দুটো জিনিস জানলাম আমরা, একটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে একটা ফুল স্টপ থাকবে। সাবজেক্ট দিয়ে শুরু প্লাস ফুল স্টপ, এই জিনিসটা মনে রাখতো। সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ থাকবে। এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো।
তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে একটা ফুল স্টপ থাকবে, এবং এই সিস্টেমে যে বাক্যগুলো তৈরি হয় সেগুলোকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটু মনে রাখো। তারপরে চলে যাচ্ছি, আমরা দেখি পরের বাক্যে চলে যাই। ওয়ার আর ইউ গোয়িং? বলতো এই বাক্যটা কোন বাক্য, তুমি এটা চিনতে পারছো কিনা? এটা তোমার চিনতে পারা উচিত। আয়ান বলবে, হ্যাঁ এটা কোন বাক্য? ওয়ার আর ইউ গোয়িং? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফাইন, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিন্তা বলো তো? প্রশ্নবোধক চিহ্ন আছে হুম, আর ইচ আরেকটা ডাব্লিউ উপায় এস আছে। ওয়ার্ড আছে। বাক্যের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এটা কোন বাক্য? ইন্টারোগেটিভ বাক্য। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ধরতে পারবে, একটু মনোযোগ দিয়ে শোনো তাহলে ধরতে পারবে। বলো তো অ্যাসার্টিভ চেনার উপায় কি বলেছি? সাবজেক্ট প্লাস ফুল স্টপ। হুম, সাবজেক্ট দিয়ে শুরু হবে, এই তো? সাবজেক্ট দিয়ে শুরু হবে আর শেষে কি থাকবে? একটা ফুল স্টপ থাকবে। ফুল স্টপ থাকবে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং এর শেষে একটা ফুল স্টপ থাকবে, সেটাকে আমরা বলি অ্যাসার্টিভ বাক্য। ফাইন, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান চলে যাচ্ছি আমরা। সাচ আ বিউটিফুল প্লেস, তুমি কি এটা অনুমান করতে পারছো এটা কোন ধরনের বাক্য? এক্সক্লেমেটরি। ফাইন, থ্যাংক ইউ। কিন্তু কিভাবে বললা বলো তো? এটা যে এক্সক্লামেটরি, কিভাবে বললা? এক্সক্লেমেটরি চিহ্ন আছে আর হ্যাঁ, এইটাই গুরুত্বপূর্ণ, এটাই ভেরি ইম্পর্টেন্ট। যে এই যে এক্সক্লামেশন চিহ্ন যেখানে দেখতে পাচ্ছি বাক্যের শেষে, তাহলে ওটাকে আমরা ধরে নিতে পারি ওটা হচ্ছে এক্সক্লামেটরি বাক্য। আর এছাড়া আরো কিছু উপায় রয়েছে, কিন্তু আমাদের মেইন জিনিসটা যেটা এটাই যে শেষে এক্সক্লামেশন চিহ্নটা রয়েছে কিনা। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এক্সক্লামেশন চিহ্ন। একটা লম্বা ডট দিয়ে একটা, মানে লম্বা একটা দাগ দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিবে, ওটাকে বলা হয় এক্সক্লামেশন চিহ্ন। যে চিহ্নটাকে এখন দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এক্সক্লামেশন চিহ্ন। সো এটাকে দেখেই আমরা বলে দিলাম এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি বাক্য, এক্সক্লামেটরি বিস্ময়সূচক বাক্য। ফাইন, থ্যাংক ইউ। তুমি লাইনে থাকো, আবার যে কোনো সময় তোমাকে ডাকতে পারি। আচ্ছা, এবার আমাকে একটু বলবে, সেটা হলো ফাবিহা ইনভাইট করেন। ফাবিহা, ফাবিহা বলেন তো নাম্বার 6, গো অ্যান্ড ট্রাই দিস নিউ ফ্লেভার, এই বাক্যটা কোন ধরনের বাক্য হবে? যেটা বলো, বুঝতে পারিনি। অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ বলেছো, কিন্তু অ্যাসার্টিভ বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয়। তুমি কি এই বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? গো একটা মূল ভার্ব, তাই না? গো তো কোনো সাবজেক্ট না, তার মানে কি অ্যাসার্টিভ হওয়ার কথা? বলো, কথা বলো, কথা বলতে হবে। নো স্যার। শুনতে পাচ্ছি না, যেটা বলো। নো স্যার। হ্যাঁ, তাহলে এই কথাটা মনে রাখো যে মূল ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেই বাক্যটাকে আমরা বলি ইম্পারেটিভ বাক্য। কোনো বাক্য যখন মূল ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে আমরা বলি ইম্পারেটিভ বাক্য। তাহলে যখনই দেখলাম বাক্যের শুরুতে একটা মূল ভার্ব রয়েছে, তাহলে আমরা ইম্পারেটিভ বাক্য চেনার দুইটা উপায় অলরেডি শিখে গেলাম। যে প্লিজ বা রিকোয়েস্ট, রিকোয়েস্টিং ওয়ার্ড যদি থাকে, প্লিজ, কাইন্ডলি, এই ধরনের রিকোয়েস্টিং ওয়ার্ড থাকলে সেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। আবার কোনো বাক্যের শুরুতেই যদি দেখি যে একটা মূল ভার্ব রয়েছে, মূল ভার্ব মানে তো বুঝো, এটা আমরা পড়েছি যে এই শব্দটা সরাসরি কোনো কাজ করা বোঝায়। যেমন গো মানে যাওয়া, এটা একটা কাজ। ইট মানে খাওয়া, এটা একটা কাজ। তাহলে যেই শব্দগুলো সরাসরি কোনো একটা কাজ করা বোঝায় সেটাকে আমরা বলি মূল ভার্ব। সো আমরা এখানে ধরে নিয়েছি যে গো একটা মূল ভার্ব, সো এটা একটা ইম্পারেটিভ বাক্য হবে। সো আমরা যদি বলি যে মূল ভার্ব দিয়ে, মেইন ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, মেইন ভার্ব ইকুয়াল ইম্পারেটিভ সেন্টেন্স, এই কথাটা লিখে রাখতে পারি যে মেইন ভার্ব ইকুয়াল ইম্পারেটিভ সেন্টেন্স। এই কথাটা লিখে রাখলে আমাদের এই পয়েন্টটা মনে থাকবে। তাহলে ইম্পারেটিভ চেনার দুইটা উপায় আমরা অলরেডি জেনেছি। একটা হচ্ছে রিকোয়েস্টিং ওয়ার্ড, যেমন প্লিজ, কাইন্ডলি, এগুলো দিয়ে শুরু হবে। আর একটা জানলাম সেটা হলো মূল ভার্ব দিয়ে শুরু হবে। আই হোপ ইটস ক্লিয়ার টু ইউ। বুঝতে পেরেছো? বলতো ফাবিয়া কি বলেছি? একটু জোরে বলো, লাউড বলো, শুনতে পাচ্ছি না কথা। বাক্যের শেষে মেইন ভার্ব কিংবা প্লিজ কাইন্ডলি থাকলে তো ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বলো দিন নাম্বার 7, টুডে ইজ মানডে, এই বাক্যটা কোন ধরনের বাক্য হতে পারে? হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস ওয়ান? স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, ফাইন, অ্যাসার্টিভ, ভেরি গুড। কিন্তু কেন? ওকে, ব্যাখ্যাটা বলো।
How do you understand? This is an Sir, assertive sentence. বলো বলো। auxiliary verb. না, অক্সিলারি ভার্ব তো না। টুডে শব্দটা কোনো সাবজেক্টও কিন্তু না। টুডে কিন্তু কোনো Yes, সাবজেক্ট না, এটা মনে রেখো। টুডে কিন্তু কোনো সাবজেক্ট না। টুডে ইজ মানডে, টুডে একটা অ্যাডভার্ব, হ্যাঁ। তবে এইখানে যেটা খেয়াল করবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়, এটা যেমন সত্য কথা। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছুর বর্ণনা দেওয়া হয়। তো আমি আজকে একটা দিনের বর্ণনা দিলাম যে আজকের দিনটা হচ্ছে সোমবার, তাহলে এটাই হচ্ছে একটা ধরনের বর্ণনামূলক বাক্য, এবং শেষে একটা ফুল স্টপ রয়েছে। এছাড়া যদি আরো একটা উপায় বলি, যে ফুল স্টপ থাকে তিন ধরনের বাক্যে, একটা হলো অ্যাসার্টিভ বাক্যে, ইম্পারেটিভ বাক্যে, আর অবজেক্টিভ বাক্যে। ইম্পারেটিভ হওয়ার জন্য বলেছিলাম আমরা যে মূল ভার্ব থাকতে হবে অথবা রিকোয়েস্টিং ওয়ার্ড থাকতে হবে। কিন্তু আমি যখন দেখলাম টুডে শব্দটা কোনো মূল ভার্ব না, টুডে শব্দটা কোনো রিকোয়েস্টিং ওয়ার্ড না, তাহলে আমরা ধরে নিতে পারি যেটা অ্যাসার্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটু নিশ্চিত হবো তখন যখন দেখবো যে ইম্পারেটিভ হলো না, অবজেক্টিভ কিভাবে হয়। অবজেক্টিভ কিভাবে হয় সেটা একটু মনে রাখি। অবজেক্টিভ হয় হচ্ছে কোনো বাক্যে শুভকামনা বোঝায়, ইচ্ছা আকাঙ্ক্ষা প্রার্থনা বোঝায়, এবং সেই বাক্যগুলো সাধারণত মে, ইফ, হ্যাড, উড, দ্যাট এগুলো দিয়ে শুরু হয়। তো যেহেতু দেখলাম যে এখানে মে নাই, ইফ নাই, হ্যাড নাই, উড দ্যাট নাই, তাহলে এটা অবজেক্টিভও হবে না। রিকোয়েস্টিং কোনো ওয়ার্ড নাই, বাক্যের শুরুতে কোনো মূল ভার্বও নাই, তাহলে এটা ইম্পারেটিভও হবে না। তাহলে আমরা বুঝে নিব এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। ক্লিয়ার? তুমি কি বুঝতে পেরেছো কি বলেছি? yes, sir. আচ্ছা ঠিক আছে, আমি এবার দেখি কতটুকু বুঝতে পারলাম সেটা একটু যেন কনফার্ম হয়। মারিয়াম জান্নাত বলেন তো দেখি আপনি, যে আমরা এই যে নাম্বার 7 এর বাক্যটা করলাম, টুডে ইজ মানডে, এটা যে অ্যাসার্টিভ বাক্য হলো, এটা কিভাবে চিনলাম? আহ, আহ, এখানে টুডে কোনো সাবজেক্ট না, কিন্তু টুডেটা এখানে বর্ণনা বুঝিয়েছে যে আজকে সোমবার, এর জন্য। আর বাক্যের শেষে ফুল। হ্যাঁ, বাক্যের শেষে ফুল স্টপ রয়েছে, এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে এটা ইম্পারেটিভ হওয়ার জন্য যে শর্ত সেটাও মানছে না। ইম্পারেটিভ হওয়ার জন্য মূল ভার্ব থাকতে হয়, প্লিজ বা রিকোয়েস্টিং ওয়ার্ড থাকতে হয়, সেটাও নাই। অবজেক্টিভ হওয়ার জন্য যেগুলো থাকে যেমন লং লিভ, মে, এগুলোও নাই। তাহলে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। ফাইন, ওকে। তাহলে আমরা তো পরেরটাতে চলে যেতে পারি। প্লিজ ক্লিন ইওর কাপ টুডে, বলো তো এই বাক্যটা কোন বাক্য হবে? ইম্পারেটিভ। হ্যাঁ, এটা ইম্পারেটিভ, এটা আমরা নিঃসন্দেহে দেখে বুঝতে পারছি। কারণ হচ্ছে আমরা প্রথমেই বলেছিলাম যে যখনই দেখবো বাক্যের শুরুতে একটা রিকোয়েস্টিং ওয়ার্ড রয়েছে, তাহলে আমরা বুঝে গেছি প্লিজ বা রিকোয়েস্টিং ওয়ার্ড জাতীয় শব্দ থাকলেই সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। এটা নিয়ে আমাদের আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, আশা করা যায়। দ্য নেক্সট ওয়ান, টার্ন অফ অল দ্য লাইটস এন্ড ফ্যানস ওয়েন ইউ লিভ দ্য রুম, বলো এটা কি ধরনের বাক্য হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। এইটা কিভাবে ইম্পারেটিভ হলো বলো, বুঝাই বলো আমাকে একটু। এখানে তো রিকোয়েস্টিং ওয়ার্ড নাই। এখানে বাক্যের শুরুতে মূল ভার্ব আছে যে টার্ন অফ মানে বন্ধ করো, আর বাক্যের শেষে ফুল স্টপ আছে। আচ্ছা ফাইন, তাহলে টার্ন অফ এই শব্দটা হচ্ছে একটা ভার্ব, যেটা অর্থ হচ্ছে বোঝায় বন্ধ করা। তো কোনো কিছু বন্ধ করতে বললে বলবে টার্ন অফ অর সুইচ অফ। টার্ন অফ অর সুইচ অফ, যেহেতু এটা একটা মূল ভার্ব, যে আমরা পড়েছি মূল ভার্ব দিয়ে শুরু হয় অ্যাসার্ট ইম্পারেটিভ বাক্য। তো যেহেতু টার্ন অফটা মূল ভার্ব, তাই আমরা এখানে ধরে নিচ্ছি এটা ইম্পারেটিভ বাক্য। ফাইন, এবার আমি একটু জিজ্ঞেস করে দেখি বাকিরা বুঝতে পারছে কিনা, বাকিদের মাথায় এটা স্পষ্ট হলো কিনা সেটা একটু জেনে নিতে যাচ্ছি। তো আমাদের মধ্যে জারিফ আনমিউট করবে। জারিফ, জারিফ প্লিজ আনমিউট yourself and tell me why these two, like number 8 and number 9 are imperative sentences. এই দুইটা কেন imperative হয়েছে বলো? অনুরোধ করেছে। কোনটা অনুরোধ করেছে? 8 নাম্বারটা তুমি যে imperative বাক্য বললা, কিভাবে বুঝলা? এখানে অনুরোধ করেছে আর লাস্টে ফুল স্টপ আছে। আচ্ছা, অনুরোধ করেছে প্লিজ দিয়ে, এটা বলতে হবে যে স্যার এখানে প্লিজ শব্দটা রয়েছে এবং এই প্লিজ শব্দের মাধ্যমে অনুরোধ করা হয়েছে, তাই বুঝতে পেরেছি যে এটা হচ্ছে ইম্পারেটিভ। আর লাস্টে ফুল স্টপ থাকতে পারে। আর শেষে পরেরটা বলো তো দেখি, নাম্বার 9, এটা কেন ইম্পারেটিভ?
এখানে টার্ন অফ আছে মানে বন্ধ করো, আর লাস্টে ফুল স্টপ আছে। হ্যাঁ, টার্ন অফটা হচ্ছে মূল ভার্ব, তাই তো? টার্ন অফ যেহেতু একটা মূল ভার্ব, আমরা ধরে নিতে পারি মূল ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটাকে বলা হয় ইম্পারেটিভ বাক্য। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এবার তুমি আমাকে বলো নাম্বার 10 যেটা আছে এটা কি হবে? এটা কোন ধরনের বাক্য হবে? মে আই কাম ইন, এই বাক্যটা কোন ধরনের বাক্য? অপটেটিভ। এটা অপারেটিভ বাক্য হল যদি হয় তাহলে লাস্টে ফুল স্টপ থাকার কথা, কিন্তু এখানে আছে লাস্টে একটা কোশ্চেন মার্ক। সো আমরা কি এটাকে অপারেটিভ বলবো নাকি ইন্টারোগেটিভ বলবো? অপটেটিভ। না, অপারেটিভ তো কখনো লাস্টে কোশ্চেন মার্ক থাকে না। এখানে মে আছে। এইটা ভালো প্রশ্ন বলেছো, ঠিক আছে। এবার শোনো, মে থাকলেই যে অপারেটিভ হবে এটা মনে করা যাবে না, কারণ হচ্ছে মে কিন্তু একটা সাহায্যকারী ভার্ব, তাই না? ইয়েস স্যার। তাহলে সাহায্যকারী ভার্ব দিয়ে কিন্তু আবার ইন্টারোগেটিভ বাক্য শুরু হতে পারে। তো যেহেতু মে একটা অক্সিলারি ভার্ব, তো এই বাক্যে খেয়াল করবা যে মে দিয়ে শুরু হওয়ার পরে যদি লাস্টে কোশ্চেন মার্ক থাকে তাহলে ওই বাক্যটা হবে ইন্টারোগেটিভ বাক্য। আর মে দিয়ে শুরু হয়ে যদি শেষে ফুল স্টপ থাকে, যেমন আমি বলতে পারি মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, যদি এটা বলতাম তাহলে লাস্টে একটা ফুল স্টপ দিতাম এবং ওই বাক্যটা হতো অপারেটিভ বাক্য। এবার তো একটু স্পষ্ট হও, প্রথম বাক্যে মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? এখানে আমি অনুমতি চেয়েছি, প্রশ্ন করেছি স্যারকে বা একজনকে প্রশ্ন করেছি যে আমি কি ভেতরে আসতে পারি। আর দ্বিতীয় বাক্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন, তাহলে আমি তোমার জন্য ভালো প্রার্থনা করেছি, ভালো কামনা করেছি, শুভ কামনা করেছি। তো কোনো বাক্যে যদি শুভ কামনা বোঝায়, প্রার্থনা বোঝায়, সেটাকে আমরা বলি অপটেটিভ বাক্য। তো যেহেতু এই বাক্যে আমরা শুভ কামনা করেছি তাই এটা অপটেটিভ। দ্বিতীয়ত, মে দিয়ে শুরু হওয়ার পরে লাস্টে ফুল স্টপ রয়েছে, তাহলে এটা হবে অপটেটিভ বাক্য। কিন্তু যদি দেখো যে মে দিয়ে শুরু হওয়ার পরে লাস্টে কোশ্চেন মার্ক আছে, এটাকে আমরা ধরে নিব ইন্টারোগেটিভ বাক্য। কি বললাম বলো তো? মে দিয়ে শুরু হওয়ার পরে যদি লাস্টে কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে ইন্টারোগেটিভ, আর লাস্টে ফুল মে দিয়ে শুরু হলে লাস্টে ফুল স্টপ থাকলে অপটেটিভ। ফাইন, থ্যাংক ইউ। সো এটা নিয়ে আর কনফিউশন হওয়ার কথা না। আমি দেখি আরো দুইজনকে একটু জিজ্ঞেস করি তারা বুঝতে পারলো কিনা। সো আনিসা একটু আনমিউট করেন তো। আনিসা, আনিসা আনমিউট ইয়োরসেলফ। আমি এতে সবাইকে ডাকবো আজকে, প্রত্যেকেই রেডি থাকো, যে কোনো সময় যে কাউকে ডেকে ফেলতে পারি। এই জন্য ক্লাসে জয়েন করে শুধু বসে থাকলে হবে না। হ্যাঁ, তো আমাকে বলো তো যে মে দিয়ে শুরু হওয়ার পরে কখন এটাকে আমরা ইম্পারেটিভ ভাববো, কখন এটাকে ইন্টারোগেটিভ ভাববো? মে দিয়ে শুরু হওয়ার পর যে সেন্টেন্সের পরে কোশ্চেন মার্ক থাকবে সেটাকে আমরা ইন্টারোগেটিভ ভাববো, আর মে দিয়ে শুরু হওয়ার পর যে সেন্টেন্সের পরে ফুল স্টপ থাকবে সেটাকে আমরা ইম্পারেটিভ অপটেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ না, অপটেটিভ। যদি মে দিয়ে শুরু হওয়ার পরে লাস্টে কি থাকে, ফুল স্টপ থাকে, এবং ওইটাকে আমরা ধরে নিব অপটেটিভ, কারণ ওই বাক্যটা সাধারণত শুভকামনা, প্রার্থনা এগুলো প্রকাশ করে। ফাইন। আচ্ছা, তারপরে আমাকে 12 নম্বরটা দেখো তো, চিন্তা করো কিনা। হাউ উড ইউ লাইক ইউর কফি, এটা কোন ধরনের বাক্য হবে? আনিসা বলবে, আনিসা। ইন্টারোগেটিভ, ফাইন। এখন বলো কিভাবে বুঝলে? ইন্টারোগেটিভ বাক্যের প্রথম ওয়ার্ডটা ডাব্লিউএইচ ওয়ার্ড হয় আর লাস্টে কোশ্চেন মার্ক থাকে। গুড, ভেরি গুড। সো আমরা দুইটা শর্ত পেয়েছি এখানে, একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে আর লাস্টে একটা কোশ্চেন মার্ক থাকবে। তো আমরা দুইটা শর্ত এখানে পেয়ে গেলাম। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ আছে আর লাস্টে কোশ্চেন মার্ক আছে, তাহলে আমরা এটাকে ধরে নিয়েছি এটা হবে ইন্টারোগেটিভ বাক্য। ফাইন, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, আই লাভ রিডিং স্টোরি বুকস। বলো তো এই বাক্যটা কোন ধরনের বাক্য হবে? স্যার অ্যাসার্টিভ। হ্যাঁ, অ্যাসার্টিভ, রাইট আনসার, বাট ওয়াই? টেল মি দ্য রিজন। কারণ বাক্যের শুরুতে সাবজেক্ট আছে আর বাক্যের শেষে ফুল স্টপ আছে। গুড, বাক্যের শেষে সাবজেক্ট আছে, বাক্যের শেষে ফুল স্টপ আছে। তাহলে অ্যাসার্টিভ চেনার আমরা উপায় করেছিলাম দুইটা, যে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে একটা ফুল স্টপ থাকবে, তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ বাক্য বলবো। সো আমরা এখানে দুটো শর্ত পেয়ে গিয়েছি।
একটা হলো আই সাবজেক্ট আর শেষে একটা ফুল স্টপ রয়েছে, এই জন্য এটাকে আমরা ধরে নিচ্ছি এটা একটা অ্যাসার্টিভ বাক্য। এখন আই যে সাবজেক্ট হয়, কেন হয় সেটার কোনো কারণ তুমি জানো? না। কারণ হচ্ছে কোনো বাক্যের কাজটা যে করে সে হয় সাবজেক্ট। এই যে লাভ রিডিং স্টোরি বুকস, কে পছন্দ করে? আই। তাহলে এই কাজটা তিনিই করছেন, তাহলে যে কোনো বাক্যের কাজ যে ব্যক্তি বা যিনি করেন তিনি হন সাবজেক্ট। এছাড়া আরেকটা উপায় হলো যে নাউন বা প্রোনাউন গুলো যখন বাক্যের শুরুতে থাকে তারা সাধারণত সাবজেক্টের মতো কাজ করে। নাউন প্রোনাউন যখন বাক্যের শুরুতে থাকে তখন সেটা সাবজেক্ট হয়। আমরা পার্টস অফ স্পিচের মধ্যে পড়েছিলাম যে আই একটা প্রোনাউন, তাই তো? Yes, sir. বলতো আই কোন ধরনের প্রোনাউন, মনে আছে কিনা? I. আই হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন, মনে পড়ে? Yes, sir. তাহলে পার্সোনাল প্রোনাউন, এক কথায় প্রোনাউন যখন বাক্যের শুরুতে বসে তখন সেটা হয় একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্ট দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় সেটাকে আমরা বলবো অ্যাসার্টিভ বাক্য। ওকে ফাইন, দ্য নেক্সট এন্ড দ্য লাস্ট ফর ইউ, নেভার টেল আ লাইজ, এই বাক্যটা কোন ধরনের বাক্য হয় বলো? নেভার টেল লাইজ, এটা কোন ধরনের বাক্য হবে? আনিসা বলতে পারবে? অনুমান করে No, বলো, sir. পাঁচটার মধ্যে কোনো একটা তো অবশ্যই হবে, তাই না? Yes, sir. তুমি দেখো যে বাকি শর্তগুলো কোনটা কোনটা মিলে। লাস্টে কোশ্চেন মার্ক নাই, ইন্টারোগেটিভ হবে না। আচ্ছা, তাহলে লাস্টে এক্সক্লামেশন চিহ্ন নাই, তার মানে এক্সক্লামেটরি হবে না। তাহলে বাকি থাকলো তিনটা, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে। তো অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট দিয়ে শুরু হয়। খেয়াল করো, নেভার কি কোনো সাবজেক্ট? নেভার মানে No, কখনো না। কখনো না কি কোনো নাউন বা প্রোনাউন হলো? no, sir. কখনো নয়, এটা কি কোনো নাউন প্রোনাউন হবে? না। তাহলে কি এটা ব্যাপারটা বলো তো? আচ্ছা, মৌভি স্যার হাত তুলেছে, বলতো ইম্পারেটিভ। দেখি মৌভি কি বলতে চায়, বলতো নেভার শব্দটা স্যার কি বলতো? অবজেক্টিভ। না, এটা অপটেটিভও না, অপটেটিভ না। স্যার ইম্পারেটিভ। ফাইন, ইম্পারেটিভ হবে এটা, ইম্পারেটিভ। কেন ইম্পারেটিভ সেটার ব্যাখ্যাটা করে দেই। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, চারটা জিনিস করি। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাবও আছে। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বা প্রস্তাব। তো এই যে নেভার টেলিলাইজ, কখনো মিথ্যা বলো না, এটা একটা নিষেধ করলাম তোমাকে, বা বলতে পারো উপদেশ দিলাম। তাহলে দুইটা, একটা শর্ত পেলাম হচ্ছে যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধের মধ্যে পড়লে সেটাকে আমরা বলি ইম্পারেটিভ। সো ফাইন, এটা একটা উপদেশ দিচ্ছে। দ্বিতীয়ত, মনে রাখবা এরকম নেভার বা নেগেটিভ কোনো শব্দ যেমন ডু নট বা নেভার, এই শব্দগুলোর যদি বাক্যের শুরুতে থাকে সাধারণত সেটা ইম্পারেটিভ বাক্য হয়, কারণ এই শব্দগুলো দিয়ে এটাকে কোনো উপদেশ দেওয়া বোঝায়। কি কি বললাম? ডু নট বা ডোন্ট, তাহলে ডোন্ট অর নেভার, এরা যখন বাক্যের শুরুতে থাকবে তাহলে সেটাকে আমরা বলে ধরে নিতে পারি এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। ডোন্ট বা নেভার যদি কোনো বাক্যের শুরুতে থাকে এটা হবে একটা ইম্পারেটিভ বাক্য। মৌভি, আপনি বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার। বলেন তো কেন এটা ইম্পারেটিভ হয়েছে? স্যার কারণ এখানে নেভার টেল নেভার, নেভার শব্দটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড যেটা দিয়ে উপদেশ দেওয়া হয় বা কাউকে কোনো কিছু করতে নিষেধ করা হয়। তো যদি দেখবো যে বাক্যের শুরুতে ডোন্ট বা নেভার আছে সেটাকে আমরা ধরে নিব ইম্পারেটিভ বাক্য। মনে থাকবে? ইয়েস স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ। নেক্সট ওয়ানে চলে যাচ্ছি, নাম্বার 15। আমরা কিন্তু অনেকগুলো এক্সাম্পল করবো আজকে। আমরা এক্সাম্পল করতে করতেই নিয়মগুলো শিখে যাব। এক্সাম্পলের মধ্যে দিয়ে বারবার নিয়মগুলো আসবে এবং এই নিয়মগুলো শুনতে শুনতে মনে হয় যে মুখস্থ হয়ে যাবে। এভাবে মন দিয়ে ক্লাসটা করতে হবে। তো আমি বাকিদেরকে একটু সুযোগ দিই আবার। তো প্রত্যেকেই কথা বলবে, যে কেউ যে কোনো সময় ডাক দিতে পারি। প্রত্যেকে রেডি থাকবা, যে কোনো সময় তোমার ডাক পড়ে যেতে পারে। নাদিয়া আক্তার, নাদিয়া আক্তার আনমিউট করেন। নাদিয়া আক্তার, ইজ ইট Yes, উনাইসা? sir. সো উনাইসা, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এটা কোন ধরনের বাক্য বলেন? স্যার ও তুমি উম্মি বলো, উম্মি বলো। স্যার
অ্যাসার্টিভ সেন্টেন্স। And এটা কেন অ্যাসার্টিভ, ব্যাখ্যাটা বলো। স্যার ফার্স্টে অ্যাসার্টিভ সেন্টেন্সে ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপর লাস্টে আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা বলো। সাবজেক্ট এই হচ্ছে বাক্যের সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ, তাই তো, পৃথিবী। Yes. পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, তো পৃথিবীটার সাবজেক্ট, তাহলে আমরা এটাকে বলতেছি দ্য আর্থ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, এবং শেষে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে আমরা এটাকে ধরে নিচ্ছি এটা হলো অ্যাসার্টিভ বাক্য। ফাইন, দ্য নেক্সট ওয়ান, alas we lost the trophy, এটা কোন বাক্য হবে। এটা অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা কি অপটেটিভ হওয়ার কথা। ইয়েস স্যার। আর একটু চিন্তা করে দেখো তো। স্যার এটা অপটেটিভ। আচ্ছা, তুমি নিশ্চিত। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের আদিবা কি একই কথা বলে। আদিবা আনমিউট করেন তো। আদিবার কথা শুনতে পাচ্ছি না। দেবা আফসান দ্রুত কথা বলেন, শুনতে পাচ্ছি না। আদিবার কি নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আচ্ছা, তাহলে আমাদের রোহানি একটু বলুক। রোহানি আনমিউট করেন, রোহানি। Yes, sir. হ্যাঁ, বলেন তো, alas we lost the trophy, is it an objective sentence? No, sir. It is a exclamatory sentence. It is an exclamatory sentence. নাদিয়া আক্তার উম্মি, আপনি ভালো করে খেয়াল করেন। আমরা বলেছিলাম Yes. এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার জন্য একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এক্সক্লামেশন চিহ্নটা আছে কিনা। তো দেখেন তো আপনি, এলাস এর পরেই এক্সক্লামেশন চিহ্নটা রয়েছে না। ইয়েস স্যার। তো যখনই দেখবো যে কোনো বাক্যে এক্সক্লামেশন চিহ্ন রয়েছে, নিঃসন্দেহে নির্দ্বিধায় ওটাকে বলতে হবে এক্সক্লামেটরি বাক্য। তাহলে এক্সক্লামেটরি বাক্য চেনার জন্য একটাই জিনিস মনে রাখতে হবে, যে এক্সক্লামেটরি চিহ্নটা আছে কিনা। ইন্টারোগেটিভ বাক্য চেনার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারোগেটিভ চিহ্নটা আছে কিনা। এই দুটো জিনিস খেয়াল রাখলে এই দুটো বাক্য চেনা খুব সহজ। তাহলে এটা বাক্য আসলে এক্সক্লামেটরি, নট ইম্পারেটিভ অর অপটেটিভ। আচ্ছা, দ্য নেক্সট ওয়ান, আপনি বলেন হুররে উই ওন দ্য কম্পিটিশন, এটা কি হবে। স্যার এক্সক্লেমেটরি। আচ্ছা, এটা কিভাবে বুঝলেন। কারণ স্যার এখানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে আর এক্সক্লেমেটরি ওয়ার্ড আছে আর লাস্টে ফুল স্টপ। আচ্ছা, মনে রাখবো এই এক্সক্লামেটরি চিহ্ন এটা থাকবে দ্বিতীয়ত, অ্যালাস, হুররা, হ্যাঁ, ও, ফাইন, এদেরকে বলা হয় ইন্টারজেকশন। শব্দটার নাম মনে রাখো, তোমাদের এগুলো লাগবে, ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন গুলো যখন বাক্যের শুরুতে থাকে তখন সেটা হয় এক্সক্লামেটরি বাক্য। তাহলে এই অ্যালাস বা হুররা এদেরকে বলা হয় ইন্টারজেকশন। কি বলে। ইন্টারজেকশন। ইন্টারজেকশন। তো কোনো ইন্টারজেকশন যখন বাক্যের শুরুতে থাকে সেটা এক্সক্লামেটরি বাক্য হয়। এবং আরেকটা চিহ্ন তো আমরা আছেই, এই চিহ্নটা তো আমরা মনেই রাখবো, যে এক্সক্লামেশন চিহ্ন যেটা আছে সেটাও এক্সক্লামেটরি বাক্যেরই একটা চেনার উপায়। Okay, the last one for you. Asia is the largest continent. Asia is the largest continent. What type of sentence is this? এশিয়া। অ্যাসার্টিভ। Okay. Assertive? একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, নিঃসন্দেহে বলতে পারো নাই। হ্যাঁ, বাক্য উত্তরটা সঠিক, অ্যাসার্টিভ, কিন্তু কেন যেন মনে হচ্ছে একটু সন্দেহ দ্বিধা নিয়ে বলেছো। আচ্ছা, বলো অ্যাসার্টিভ যে বললা, কেন কেন বললা, কি চিন্তা করে বললা, একটু বলো, ব্যাখ্যাটা বলো। এশিয়া হচ্ছে সাবজেক্ট আর লাস্টে ফুল স্টপ আছে। আমরা কথা বলতেছি এশিয়াকে নিয়ে। এশিয়া হচ্ছে সব থেকে বড় কন্টিনেন্ট বা মহাদেশ। তো এশিয়াটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর সাবজেক্ট থাকে ভার্বের আগে। এই কথাটা মনে রাখলেও হবে যে যখন দেখবো যে ভার্বের আগে একটা সাবজেক্ট বা একটা শব্দ রয়েছে, ওটা সাধারণত সাবজেক্ট হয়। এই যে এশিয়া, এটা হচ্ছে সাবজেক্ট। এবং এখানে একটা বর্ণনা দিচ্ছে যে এশিয়া একটা বড় কান্ট্রি, বড় দেশ। এখানে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, নিষেধ কিছুই বোঝাচ্ছে না, জাস্ট একটা বর্ণনা দিচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি এটাও অ্যাসার্টিভ বাক্য। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ভালো করেছো। ওয়েট করো, আবার যে কোনো সময় কিন্তু তোমার পালা চলে আসতে পারে। সো দিস টাইম সামিন সারাফ, সামিন আপনি আনমিউট করেন। Sir, নাম্বার can you hear 19 me? বলেন। Yes, I can hear you. Number 19, always respect your elders. What kind of sentence is this? Sir, optative? Sorry, imperative? So how do you understand this type? Sir, কারণ এটা একটা
উপদেশমূলক বাক্য বোঝাচ্ছে আর লাস্টে একটা ফুল স্টপ আছে এর জন্য। আচ্ছা, উপদেশ যে বোঝায়, আমি যদি ধরে নিলাম যে কোনো বাক্যের অর্থ আমি বুঝতেছি না, হ্যাঁ, তখন কি করব? আমি তো এটার উপদেশ নাও বুঝতে পারি। স্যার অলওয়েজ মানে কি বলে আচ্ছা, অলওয়েজ মানে সব মূল সময়। verb, সব সময় কি কোনো বাক্যের সাবজেক্ট হতে পারে? নো স্যার মূল ভার্ব তাহলে এই দিয়ে শুরু হচ্ছে এর জন্য। না, মূল ভার্ব, অলওয়েজটা মূল ভার্ব না, অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব। অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব, নেভার একটা অ্যাডভার্ব, অলওয়েজ একটা অ্যাডভার্ব। হ্যাঁ, রেসপেক্টটা হচ্ছে মূল ভার্ব, রেসপেক্ট শব্দটা হচ্ছে মূল ভার্ব। তো আমরা জানি যে অ্যাসার্টিভ যদি হইতে হয় তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হইতে হবে, এটা তো সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, তার মানে অ্যাসার্টিভ না। যদি অবজেক্টিভ হতে হয় তাহলে মে, লং লিভ, ইফ, হ্যাড, উইশ এগুলো দিয়ে শুরু হইতে হবে। এটাও না, তাহলে আমরা বাকি থাকলো একটা ইম্পারেটিভ। তাহলে এটা নিশ্চিত হলাম যে এটা ইম্পারেটিভ হবে। দ্বিতীয়ত, অর্থ তো জানলামই যে অলওয়েজ রেসপেক্ট ইউর এল্ডার্স, সবসময় তোমার বড়দেরকে শ্রদ্ধা করো, এটা একটা উপদেশ। সো ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। গুড, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছো। আর তারপরেও আমরা একটু পরে জিজ্ঞেস করবো আবার। The next one, number 20. Do you know where Peter lives? What kind of sentence is this? ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ স্যার এটা সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে আর লাস্টে কোশ্চেন মার্ক আছে। হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনাটা আমাদের জন্য সহজ, কারণ এটা একটা চিহ্ন দেখলেই বোঝা যায় এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, গেট আউট অফ দ্য ক্লাসরুম, এটা কোন ধরনের সেন্টেন্স হবে? ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ স্যার এটাও একটা নির্দেশ দেওয়া হচ্ছে আর লাস্টে ফুল স্টপ আছে। এটা বাক্যটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা স্যার ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটা উপায় বলেছিলাম, যে বাক্যটা মূল ভার্ব দিয়ে যখন শুরু হয় তখন সেটা হয় ইম্পারেটিভ বাক্য। গেট আউট অফ দ্য ক্লাসরুম, আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও, এটা একটা আদেশও করেছে। বলে প্রথমত মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্বিতীয়ত একটা আদেশ করেছে। তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হয় এমন কোন বাক্য যদি আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, তাহলে সেটাকে আমরা বলি ইম্পারেটিভ বাক্য। এবং লাস্টে ফুল স্টপ তো আছেই। ফাইন। নাম্বার 22. How well she sings. What kind of sentence is this? এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ স্যার লাস্টে এক্সক্লেমেটরি চিহ্ন আছে এর লাস্টে জন্য। এক্সক্লামেশন চিহ্ন রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে করিয়ে দিই, এক্সক্লামেশন চিহ্নটাই মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হাউ কিন্তু একটা ডাব্লিউএস ওয়ার্ড। হাউ দিয়ে কিন্তু ইন্টারোগেটিভ বাক্য শুরু হয়, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, হাউ দিয়ে ইন্টারোগেটিভ বাক্য শুরু হয়, আবার হাউ দিয়ে এক্সক্লামেটরি বাক্য শুরু হয়, দুটার মধ্যে পার্থক্যটা কি? মানে হাউ দিয়ে তো ইন্টারোগেটিভ বাক্য শুরু হয় আর হাউ দিয়ে এক্সক্লামেটরি বাক্য শুরু হয়। এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ডিফারেন্সটা অনেকগুলো রয়েছে। ডিফারেন্সটা লাস্টে কোশ্চেন মার্ক আরটা হচ্ছে এক্সক্লামেশন চিহ্ন, এটা একটা মেইন ডিফারেন্স। এটা দেখে আমরা নিশ্চিত হয়ে যাব যে কোনটা এক্সক্লামেটরি কোনটা ইন্টারোগেটিভ। এছাড়া আরো কিছু ডিফারেন্স আছে, সেটা কি একটু বলে দেই। যদি এরকম হতো যে হাউ দিয়ে প্রশ্ন করেছে, ফর এক্সাম্পল আমি উদাহরণ লিখলাম, হাউ আর ইউ, বলতো এটা কি বাক্য হবে? আমি কোনো কোশ্চেন মার্ক বা কিছু চিহ্ন দেই নাই, জাস্ট ধরে নাও যে আমি কোনো চিহ্নই দেই নাই, এটা কি হবে? স্যার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। এখন বুঝলে কি হবে যেটা ইন্টারোগেটিভ? আমি তো চিহ্ন স্যার দিই নাই তখন। হাউ আর ইউ, স্যার এটা তো একটা প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করেছে, প্রথমত এটা প্রশ্ন করেছে। দ্বিতীয়ত আরেকটা উপায় হলো যে হাউ এর পরে এখানে দেখো একটা ভার্ব বসছে, ভার্ব, হাউ আর ইউ, আর বসছে, কিন্তু হাউ ওয়েল শি সিংস এখানে কিন্তু ভার্ব বসে নাই। এক্সক্লামেটরি বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড এর পরে ভার্ব বসবে না, কিন্তু ইন্টারোগেটিভ বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড এর পরে একটা সাহায্যকারী ভার্ব থাকবে। এটা আরেকটা চেনার উপায়, অনেকগুলো চেনার উপায়, তার মধ্যে একটা হচ্ছে যে ডাব্লিউএস ওয়ার্ড এর পরেই যখন কোনো সাহায্যকারী ভার্ব থাকবে ওটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারোগেটিভ। কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড এর পরে যদি দেখি যে না সাহায্যকারী নাই, অন্য কিছু আছে, তাহলে সেটাকে আমরা ধরে নিতে পারি কি এক্সক্লামেটরি। কারণ আমি কিন্তু এরপরে আরো কিছু এক্সাম্পল করাবো, সেখানে কিন্তু কোনো পাঞ্চুয়েশন মার্ক দেওয়া থাকবে না, ওখানে কিন্তু তোমাদেরকে বাক্য দেখেই চিনতে হবে যে এটা কোন ধরনের বাক্য। এই যে আমরা নিচে চলে যাচ্ছি, দেখো একটু পরেই যে উদাহরণে যাব সেখানে পাঞ্চুয়েশন মার্ক দেওয়া থাকবে না, এই যে এখনই দিয়ে দেবো, দেখি চিনতে পারো কিনা। ওয়াও সাচ আ বিউটিফুল ড্রেস, এটা কোন ধরনের বাক্য হবে বলো? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। কিভাবে বুঝলে? স্যার কারণ এখানে কি কারণ এখানে একটা এক্সক্লামেশন ওয়ার্ড রয়েছে, ইন্টারজেকশন রয়েছে,
এই যে এলাস, হুররা, ওয়াও, এগুলো হচ্ছে এক্সক্লামেশন, মানে ইন্টারজেকশন, যেগুলো দিয়ে অবাক হওয়া বোঝায়, বিস্ময় প্রকাশ করে। তো এটা দেখে বুঝছি একটা। দ্বিতীয়ত হচ্ছে যেটা, ও সাচ এ বিউটিফুল ড্রেস, কি চমৎকার একটা ড্রেস, এটা সে আসলে অবাক হয়ে বলেছে। তাহলে এই যে অবাক হয়ে বলেছে, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারজেকশন আছে শুরুতে, তাহলে এটাকে আমরা বলবো এক্সক্লামেশন চিহ্ন। এখানে একটা এক্সক্লামেশন চিহ্ন এখন দিয়ে দিব আমরা, কারণ পাঞ্চুয়েশন মার্ক ছাড়াও কিন্তু আমি বেশ কতগুলো এক্সাম্পল করব। তো সেখানে আমাকে পাঞ্চুয়েশন মার্ক না দেখেও চিনতে হবে যেটা কোন ধরনের বাক্য। আচ্ছা, লাস্ট এখানে তুমি একটা বলো দেখি, ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য ক্যাফে, এটা কোন ধরনের বাক্য? স্যার এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ স্যার এটা একটা এটা হবে ইন্টারোগেটিভ বাক্য, কারণ হচ্ছে এখানে প্রশ্ন করেছে এবং বাক্যটা শুরু হয়েছে সাহায্যকারী ভার্ব দিয়ে। স্যার সাহায্যকারী ভার্ব দিয়ে বা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে ওটাকে আমরা বলি ইন্টারোগেটিভ বাক্য। তাহলে আমরা আশা করি যে চিহ্ন না দেখেও বুঝতে পারবো যে এটা কোন ধরনের বাক্য। দ্য নেক্সট, প্লিজ ব্রিং মি আ কাপ অফ কফি, এইটা কোন ধরনের বাক্য হবে বলো? ইম্পারেটিভ, কারণ স্যার এখানে প্লিজ আছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা বলেছিলাম যদি কোনো রিকোয়েস্টিং ওয়ার্ড বাক্যের শুরুতে বসে তাহলে সেটা হয় ইম্পারেটিভ বাক্য। যেহেতু এখানে প্লিজ শব্দ শুরুতে বসেছে, তাহলে এটাকে আমরা ইম্পারেটিভ বাক্য বলতে পারি। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। বি কেয়ারফুল, আমি আবার যে কোনো সময় ধরে ফেলতে পারি। আমি আবার আবার আগের জায়গায় চলে যাচ্ছি, আমাদের অনেক এক্সাম্পল করার বাকি রয়েছে। আচ্ছা, এইবার আমাদেরকে আনমিউট করবে হচ্ছে মিস্টার মাহাদি মোহাম্মদ। Yes, sir. মিস্টার মাহাদি, আপনি বলেন হোয়াটস ইউর নেম, এইটা কোন ধরনের বাক্য? What's your name? Sir, এটা interrogative হ্যাঁ, sentence. এটা ইন্টারোগেটিভ বাক্য। বলেন কিভাবে চিনলেন, ব্যাখ্যাটা বলেন। স্যার লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন স্যার, হোয়াট হচ্ছে ডাবল কোয়েশ্চেন। হ্যাঁ, তাহলে হোয়াট একটা ডাবলএস কোশ্চেন এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এটা হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য। আর কোনো চিহ্ন আমাদের দেখা দরকার নেই। প্রথমত ডাবলএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, লাস্টে একটা কোশ্চেন মার্ক আছে, এই দুটাই মনে রাখা জরুরি। ফাইন, ডিড আই সে এনিথিং টু মেক ইউ অ্যাংরি, এটা কোন ধরনের বাক্য বলো? স্যার এটা ইন্টারোগেটিভ। কেন এটা ইন্টারোগেটিভ? স্যার লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, আর ডিড হচ্ছে সাহায্যকারী ভার্ব। ফাইন, তাহলে ডিড একটা সাহায্যকারী ভার্ব, এটা একটা উপায়। আর দ্বিতীয়ত হচ্ছে লাস্টে কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এটা একটা উপায়। এই কারণে আমরা জেনে নিতে পারি এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ বাক্য। আচ্ছা, নাম্বার 26, হু টোল্ড ইউ দিস, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? স্যার এটা হচ্ছে ইন্টারোগেটিভ। কেন? স্যার লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন আছে, আর হু হচ্ছে স্যার ডাব্লিউএইচ ওয়ার্ড। হু একটা ডাব্লিউএইচ ওয়ার্ড এবং লাস্টে একটা ইন্টারোগেটিভ চিহ্ন রয়েছে। ওকে ফাইন, the last for you, she is a successful writer, what kind of sentence is this? She is a successful writer. She is a successful writer. বলো। স্যার অ্যাসার্টিভ। আচ্ছা, অ্যাসার্টিভ উত্তর সঠিক, কিন্তু কেন? স্যার she is a মূল ভার্ব আর লাস্টে ফুল স্টপ আছে। আচ্ছা, মূল ভার্ব দিয়ে শুরু হতে ইম্পারেটিভ হয়, অ্যাসার্টিভ হয় না। she is a subject, she is a subject, আমি she কে নিয়ে কথা বলছি। তাহলে she is a subject আর লাস্টে ফুল স্টপ রয়েছে এবং তার বর্ণনা দিচ্ছে যে সে আসলে একজন সফল লেখক। সে হচ্ছে একটা সাবজেক্ট এবং রাইটার শব্দটা পরে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে আমরা এটাকে বলতে পারি এটা একটা অ্যাসার্টিভ বাক্য। আচ্ছা, ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে, মানে প্রচুর বৃষ্টি হয়। আজকে যেমন বৃষ্টি হচ্ছে, ইটস কল ক্যাটস এন্ড রেইনিং, মানে ক্যাটস এন্ড ডগ রেইনিং। তো বলো এটা কোন ধরনের বাক্য হবে? It is raining cats and dogs. স্যার এটা অ্যাসার্টিভ। হ্যাঁ, কেন এটা অ্যাসার্টিভ? স্যার ইট হবে স্যার লাস্টে ফুল স্টপ। অ্যাসার্টিভ বাক্য কি দিয়ে শুরু হয় মনে আছে? অ্যাসার্টিভ বাক্য কি দিয়ে শুরু হয়? স্যার সাবজেক্ট। হ্যাঁ, তাহলে ইট একটা সাবজেক্ট আর লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ বাক্য বলতেই পারি। স্যার ফাইন, থ্যাংক ইউ।
দ্য নেক্সট আমি এবার একটু আনমিউট করতে বলি। মোহাম্মদ হানিফ মোল্লা, এটা কে? হানিফ মোল্লা, মোহাম্মদ হানিফ মোল্লা, এই নামে কে আছো? আনমিউট করো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সোহেল আব্দুল্লাহ বলছিলাম। সোহেল আব্দুল্লাহ, বলো। সোহেল আব্দুল্লাহ বলবে হচ্ছে এই আই ওয়ান্ট টু বিকাম আ রাইটার, এটা কোন ধরনের বাক্য? আই ওয়ান্ট টু বিকাম স্যার অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু কেন? স্যার ফার্স্টে স্যার সাবজেক্ট আর সাবজেক্ট, বাক্যের আচ্ছা শেষে এখানে ফুল স্টপ সাবজেক্ট থাকে। কোনটা বলো, এখানে সাবজেক্ট কোনটা? স্যার আই। সাবজেক্ট হচ্ছে আই, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, এই জন্য আমরা এটাকে বলবো একটা অ্যাসার্টিভ বাক্য। ফাইন। শি ডাজ নট ইট মিট অর ফিশ, এটা কি বাক্য হবে? শি। স্যার এটাও অ্যাসার্টিভ বাক্য স্যার। কেন? স্যার শি সাবজেক্ট আর বাক্যের শেষে ফুল স্টপ। আচ্ছা, তাহলে সেটা সাবজেক্ট এবং বাক্যের শেষে একটা ফুল স্টপ রয়েছে, এটা একটা অ্যাসার্টিভ বাক্য। ফাইন। 31 গো অ্যাট ওয়ান্স, এই মুহূর্তে চলে যাও, এটা কোন ধরনের বাক্য হবে? ও মূল ভার্ব। স্যার এটাও অ্যাসার্টিভ। এটা অ্যাসার্টিভ। এখন সাবজেক্ট কোনটা? স্যার এখানে সাবজেক্ট, স্যার এখানে সাবজেক্ট মূল ভার্ব আছে আর বাক্যের শেষে ফুল স্টপ। আচ্ছা, মূল ভার্ব দিয়ে শুরু হলে কি অ্যাসার্টিভ বাক্য হয়? মূল ভার্ব দিয়ে শুরু হলে কি অ্যাসার্টিভ বাক্য হয়? মূল ভার্ব নাকি? কথা বলতে হবে, কথা বলো। স্যার এটা না পারলে আমি বলে দিব, সমস্যা নেই। মূল ভার্ব দিয়ে শুরু হলে একটা অ্যাসার্টিভ বাক্য হয় না, এটা ইম্পারেটিভ বাক্য হয়। আমরা পড়েছি ইম্পারেটিভ বাক্য চেনার মধ্যে যে ইম্পারেটিভ বাক্যটা মূল ভার্ব দিয়ে শুরু হতে পারে, প্লিজ বা রিকোয়েস্টিং ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, আর হচ্ছে কোনো নেভার, ডু নট, ফরবিডিং ওয়ার্ড, নিষেধ করে যেটা, এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। তাহলে গোটা একটা মূল ভার্ব, তো গো একটা ভার্ব যেটাতে মানে হচ্ছে যাওয়া, তাহলে গো অ্যাট ওয়ান্স এটা একটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা ধরে নেবো এটা হচ্ছে অ্যাসার্টিভ নয় বরং ইম্পারেটিভ বাক্য। কি ইম্পারেটিভ বললাম বলো? হ্যাঁ, কি বললাম বলো, কেন ইম্পারেটিভ? স্যার কারণ ইম্পারেটিভ স্যার উপদেশ বুঝায় আর গো হচ্ছে যাওয়া, এটা উপদেশ হিসাবে বুঝাইছে তাই। না, আমরা বলেছি গোটা একটা মূল ভার্ব, মূল ভার্ব দিয়ে শুরু হলে সেটা অবশ্যই ইম্পারেটিভ বাক্য, এই কথাটা মনে রাখো তাহলেই হবে। আচ্ছা, গো যে একটা ভার্ব, এটা কি তুমি জানো নাকি জানো না? স্যার এটা জানি। তাহলে যে মনে রাখবে একটা কথা, আদেশ উপদেশ পরের কথা, না বুঝলেও হবে, বাট গো একটা মূল ভার্ব, মূল ভার্ব দিয়ে শুরু হলে সেটাকে আমরা ইম্পারেটিভ বাক্য বলবো। আচ্ছা বলো দেখি 32 নম্বরটা কি হবে? 32 ব্রিং মি দ্যাট ফাইল। ফাইল, ব্রিং বা ব্রিং অর্থ কি স্যার? এটা ইম্পারেটিভ স্যার। এটা কিভাবে বুঝলাম ইম্পারেটিভ? স্যার কারণ এখানে মূল ভার্ব আছে আর বাক্যের শেষে এটাও মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, ব্রিং শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসা, তাহলে যেহেতু এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা এটাকে বলবো ইম্পারেটিভ বাক্য। ফাইন, থ্যাংক ইউ, আশা করি ইম্পারেটিভ বুঝতে পারবে। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমাদের জুনায়েদ, আনমিউট করো জুনায়েদ। সবাই আসবে ধীরে ধীরে, সবাই পাবে, সবাই সুযোগ পাবে, আমি সবাই শেষ করতে করতে যতক্ষণ লাগে ততক্ষণ করবো। জুনায়েদ বলো, মাই মাদার মেক্স ডিলিশিয়াস কুকিজ, এটা কোন ধরনের বাক্য হবে? কোনটা স্যার? নাম্বার 33 মাই মাদার মেক্স ডিলিশিয়াস কুকিজ, এটা অ্যাসার্টিভ বাক্য, কিন্তু কেন? কেন যে মাই একটা সাবজেক্ট। মাই সাবজেক্ট না, মাই মাদারটা সাবজেক্ট, আমি কথা বলছি আমার মাকে নিয়ে। হ্যাঁ, তাহলে মাই মাদার, আমার মা তৈরি করেন খুব মজার সুস্বাদু পিঠা, তাহলে এখন এই মাই মাদারটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টটা হচ্ছে শুধু মাই না বরং মাই মাদার। আচ্ছা, আর শেষে কি আছে? একটা ফুল স্টপ রয়েছে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং একটা ফুল স্টপ দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ বাক্য। নাম্বার 34 গেট লস্ট, কি হবে? ইম্পারেটিভ। হ্যাঁ, ইম্পারেটিভ, কিন্তু কেন? কারণ যে এটা মূল ভাব থেকে শুরু হয়েছে। মূল ভাবটা কোনটা? গেট। গেট লস্ট, দূর হওয়া এখান থেকে, তাহলে এটা একটা গেট একটা মূল ভার্ব, গেট মানে পাওয়া, কিন্তু এখানে যদিও সে অর্থ বসে নাই, কিন্তু গেট শব্দটা একটা মূল ভার্ব, এটা মনে রাখবা, গেট মানে পাওয়া, আর এখানে গেট লস্ট মানে দূর হও, দূরে যাও, এটা পাওয়া অর্থে বসে নাই, কিন্তু গেট শব্দটা যেহেতু একটা মূল ভার্ব
সেটা আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে এটা ইম্পারেটিভ বাক্য। এছাড়া গেট লস্ট এটা আদেশ বুঝছে, তাহলে আদেশ করলেও ইম্পারেটিভ বাক্য হয়। আচ্ছা, ফেচ মি আ গ্লাস অফ ওয়াটার, ফেচ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা কোন ধরনের বাক্য হবে? এটা কি ইম্পারেটিভ? এটাও ইম্পারেটিভ, কিন্তু কেন? I think that fetch is the best form of the verb. I think so. ফেচ শব্দের অর্থ হচ্ছে ভার্ব, ফেচ মানে নিয়ে আসা। ব্রিং শব্দটা যে অর্থে বসে, ফেচ শব্দটা একই রকম অর্থে বসে। তাহলে ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার যদি না বলে আমি যদি বলি ফেচ মি এ গ্লাস অফ ওয়াটার, মিনিংটা সেম, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তাহলে ফেচ মি অর ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার দুটোই হচ্ছে একটা মূল ভার্ব। তো ফেচ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এটা মূল ভার্ব ইম্পারেটিভ বাক্য হয়েছে। ওকে ফাইন, তুমি এখন বলবো হচ্ছে, তোমাকে একটু পরে ধরবে আবার, তুমি ওয়েট লাইনে থাকবে, একটু পরে আবার তোমাকে জিজ্ঞেস করবো। আসিফুর রহমান আনমিউট করেন তো, আসিফুর রহমান। আসিফুর রহমান বলেন তো 35 এটা কোন ধরনের বাক্য ছিল? 35 এ যে বাক্যটা আমরা করলাম, ফেচ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা কি বাক্য ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু কেন? ফেচ শব্দের অর্থ কি? আমি এইমাত্র বলেছি কথা শুনতে হবে, শুধু ক্লাসে জয়েন করে ঘুমাইলে চলবে না। আমি কিন্তু ধরেছি তোমাকে এই কারণে যে ফেচ শব্দের অর্থ আমি এইমাত্র বলেছি, নিয়ে আসা। ব্রিং, ফেচ মানে নিয়ে আসা, ব্রিং মানে নিয়ে আসা। তাহলে ফেচ মানে কি বলো? তাহলে বলো দেখি, নাম্বার 36 কোন ধরনের বাক্য হবে? প্লিজ বি সিটেড। স্যার এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। কেন? স্যার এখানে প্লিজ কথা শুনতে পাচ্ছি না ভালো করে, তারপরে যতটুকু বুঝতে পারছি তুমি এটা বলার চেষ্টা করছো যে স্যার প্লিজ দিয়ে শুরু হয়েছে। তো যেহেতু প্লিজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি ইম্পারেটিভ, কারণ এটা অনুরোধ করা বোঝাচ্ছে। তো নাম্বার 36, হ্যাঁ 36 কি হবে? স্যার এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এইটাও ইম্পারেটিভ বাক্য হবে। কেন? স্যার এটা হচ্ছে স্যার সিট ডাউন একটা আদেশ করা হয়েছে তাই। সিট ডাউন, বসে যাও, সিট মানে বসা, এটা একটা কাজ, এটা একটা ভার্ব। তো এটাও তো ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো ভার্ব দিয়ে শুরু হলেই আমরা ইম্পারেটিভ বাক্য বলতে পারি। আর দ্বিতীয়ত এটা একটা আদেশ। ফাইন, থ্যাংক ইউ। এখন বলো 38 কি হবে? শি রাইটস উইথ হার লেফট হ্যান্ড। স্যার এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন অ্যাসার্টিভ? স্যার এখানে সি হচ্ছে সাবজেক্ট, ফুল ভার্ব, তাই আর হচ্ছে লাস্টে ফুল স্টপ আছে দেখে। হ্যাঁ, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ বাক্য। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। দ্য লাস্ট ওয়ান ফর ইউ, হোয়াট আ ট্র্যাজেডি, এটা কি বাক্য? এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিভাবে বুঝলা? ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলে তো এক্সক্লেমেটরি হয় না, ইন্টারোগেটিভ হয়। স্যার এখানে লাস্ট এক্সক্লেমেটরি চিহ্ন আছে দেখে। ওকে ফাইন, হ্যাঁ শুধু ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলেই হবে না, ডব্লিউএস ওয়ার্ড এর পরে সাহায্যকারী ভার্ব থাকতে হবে, লাস্টে কোশ্চেন মার্ক থাকতে হবে, তাহলে ইন্টারোগেটিভ হবে। আর যখনই দেখবো ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হলেও লাস্টে এক্সক্লামেশন চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। জুনায়েদ আবার একটু আনমিউট করো তো, জুনায়েদকে বলেছিলাম একটু পরে আবার ধরবো। জুনায়েদ লাইনে আছে না? জুনায়েদ, হ্যাঁ নাম্বার 40 বলো তো, 40 নাম্বারটা বলো। তোমাকে তো বলেছি কিছুক্ষণ পরে আবার ধরবো, তুমি লাইনে থেকো। Sir, can you hear me? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো 40 নাম্বারটা কি হবে? হাউ বিউটিফুল শি ইজ। How beautiful she is! Exclamatory. কিন্তু কেন এক্সক্লামেটরি কেন হবে বলো? Can the last exclamatory mark আছে? Like exclamation mark. হ্যাঁ এক্সক্লামেশন মার্ক বা কি আছে, এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে, এজন্য এটাকে আমরা বলবো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ফাইন, the last for you, I have two sisters, এটা কোন ধরনের বাক্য? Assertive. অ্যাসার্টিভ। কেন বলো, ব্যাখ্যাটা বলো। কেন যে I হলো একটা সাবজেক্ট and I একটা সাবজেক্ট
তাহলে আই একটা সাবজেক্ট এবং শেষে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে আমরা এটাকে ধরতে পারি, এটা বলতে পারি এটা হলো অ্যাসার্টিভ বাক্য। ফাইন, থ্যাংক ইউ। তুমি এবার আনমিউট করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, মালিহা বলেন দেখি, মালিহা। স্যার লিভ করতে পারবো? লিভ করাটা জরুরি না, কারণ আমি কিন্তু সব ভিন্ন ভিন্ন এক্সাম্পল করাচ্ছি। কেন লিভ করবা? এত ইম্পর্টেন্ট তো কোনো কাজ তোমার থাকার কথা না। আমি এখানে অনেক এক্সাম্পল করাচ্ছি, সবগুলো এক্সাম্পল একটা সাথে অন্যরকম। তুমি লিভ করলে তাহলে পরের এক্সাম্পল গুলো কিভাবে বুঝবে? আচ্ছা, মালিহা বলেন দেখি, হাউ রিডিকুলাস দিস ইজ, এটা কি ধরনের বাক্য হবে? মালিহার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করো আগে, তারপর কথা বলো। জি স্যার। বলো, এই 42 নম্বর বাক্যটা কোন ধরনের বাক্য হবে? হাউ রিডিকুলাস দিস ইজ। এক্সক্লামেটরি হবে স্যার। কিন্তু কেন এক্সক্লামেটরি হবে? এটা হচ্ছে লাস্ট এক্সক্লামেটরি আছে, সাইন আছে। এক্সক্লামেটরি সাইন থাকবে, তাহলে এটা এক্সক্লামেটরি বাক্য হবে। ফাইন। আই হ্যাভ লস্ট মাই ওয়ে, এটা কি বাক্য বলো? অ্যাসার্টিভ স্যার। কেন অ্যাসার্টিভ? কারণ বলো বলো। স্যার এটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্য কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। আর হচ্ছে লাস্টে ফুল স্টপ আছে। এখানে সাবজেক্ট কোনটা? আই। আচ্ছা, তাহলে সাবজেক্ট আই দিয়ে শুরু হয়েছে, লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, তার মানে এটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ বাক্য। তারপরে দেখি, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য গেট when you leave, এটা কি সেন্টেন্স? স্যার ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, কেন ইম্পারেটিভ এটা? ইম্পারেটিভ কেন বলো? এটা আদেশ করা বুঝিয়েছে। আচ্ছা, ক্লোজ শব্দের অর্থ কি বলো তো? ক্লোজ মানে বন্ধ করা, এটা একটা কাজ না? বন্ধ করা। হ্যাঁ, তাহলে ক্লোজ মানে বন্ধ করা, এটা একটা কাজ, তার মানে এটা একটা ভার্ব। তো মূল ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটা হয় ইম্পারেটিভ। আচ্ছা, the last for you, do you enjoy playing chess, এটা কোন ধরনের বাক্য হবে? স্যার ইন্টারোগেটিভ। কিভাবে বুঝলে? স্যার ডু আছে আর লাস্টে কোশ্চেন মার্ক আছে। আচ্ছা, ডু কি জিনিস? ডু ভার্ব, সাহায্যকারী ভার্ব। ডু হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। ওকে, ভালো করেছে মালিয়া, সবগুলো হয়েছে, থ্যাংক ইউ। ফাহমিদা ইসলাম আয়েশা বলেন তো, আয়েশা। ফাহমিদা ইসলাম আয়েশা, আনমিউট করেন। আয়েশার কথা শুনতে পাচ্ছি না। নিলয়। Yes, sir. বলো, মাই ফেভারিট কালার ইজ ব্লু, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? Sir, assertive sentence. কেন assertive? কারণ স্যার এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে মাই, আর এর সাবজেক্ট মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় যে রং বলো হলো। তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? স্যার এখানে সাবজেক্ট হলো মাই। শুধু মাই না, মাই ফেভারিট কালার সম্পূর্ণ অংশটাই সাবজেক্ট। আমার প্রিয় রং, এই সম্পূর্ণ অংশটাই সাবজেক্ট। তাহলে এই জন্য এটা সাবজেক্ট হবে, শুধু মাই হবে না। মাই মানে আমার, আমি কি শুধু আমার কথা বলছি? আমি বলছি আমার প্রিয় রং, আমার প্রিয় রংকে নিয়ে কথা বলছি। তাহলে এটা সাবজেক্ট হবে হচ্ছে মাই ফেভারিট কালার। আর ব্লুটা হবে, ব্লু হচ্ছে কি বলে, লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাসার্টিভ। দ্য নেক্সট ওয়ান, ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট হসপিটাল, এটা কোন ধরনের বাক্য? স্যার এটা ইন্টারোগেটিভ। স্যার এখানে কিভাবে বুঝলে? ওয়ার্ডটা ডাবল ওয়ার্ড এন্ড লাস্টে যে কোশ্চেন মার্কটা আছে সেজন্য। ফাইন, থ্যাংক ইউ। হোয়াটস আ ফ্যান্টাস্টিক পারফরম্যান্স, এটা কি বাক্য বলো? স্যার এটা হলো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিকজ স্যার এখানে শেষে এক্সক্লেমেশন চিহ্ন আছে। আচ্ছা, এক্সক্লামেশন চিহ্ন থাকলে সেটা সাধারণত এক্সক্লামেটরি হয়। নাম্বার 49, So try this delicious taste. স্যার এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ স্যার এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে ট্রাই এন্ড লাস্টে একটা ফুল স্টপ রয়েছে। তাহলে ট্রাই হচ্ছে
চেষ্টা করা, এটা একটা ভার্ব। আর শেষে একটা ফুল স্টপ রয়েছে, এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ, সরি ইম্পারেটিভ। 50, তোমাকে দিয়ে অর্ধশত বানাবো, বলো ইট ইজ রেইনিং টুডে, এটা কি হবে? স্যার এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিকজ স্যার এটা মানে ওই যে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে একটা ফুল স্টপ রয়েছে। হ্যাঁ, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, শেষে একটা ফুল স্টপ রয়েছে এবং এটা একটা বর্ণনা বোঝাচ্ছে। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি আছে কে আর এখনো বলতেই পারিনি, একবারও এরকম সুযোগ পাইনি, কারা কারা আজকে দেখি। আমার মনে হয় নাফি নাফি জয়েন করেছে অনেকদিন পরে। নাফি এন্ড ওয়েট করো। জি স্যার, can you hear me? ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। সো নাফি, ক্যামেরা অন করে রাখবে, ক্যামেরা অন থাকলে তাদেরকে আমি আগে সুযোগ দেই, এটা আমার নিয়ম। এই জন্য ক্যামেরা অন করা না থাকলে আমি অনেক সময় অনেকের চেহারা দেখি না, তাকে সুযোগ দিই সবার পরে। ওকে ফাইন, এখন তুমি বলো নাম্বার 51, প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা কোন ধরনের বাক্য হবে? স্যার এটা ইনফিনিটিভ। হুম, বাট টেল মি দ্য রিজন ওয়াই। স্যার কারণ এখানে ফার্স্টে রিকোয়েস্টিং ওয়ার্ড আছে আর লাস্টে ফুল স্টপ। রিকোয়েস্টিং ওয়ার্ড যদি থাকে বাক্যের শুরুতে, তাহলে সেটাকে আমরা ইম্পারেটিভ বাক্য বলি, এই কারণে এটাকে ইম্পারেটিভ বাক্য বলছি। সো সুইচ অফ লাইটস বিফোর ইউ স্লিপ, এটা কি বাক্য হবে? স্যার এটাও ইম্পারেটিভ। কেন? স্যার এখানে সুইচ হচ্ছে মূল ভার্ব আর লাস্টে একটা ফুল স্টপ আছে। না, সুইচটা শুধু মূল ভার্ব না, সুইচ অফ এটা মানে বন্ধ করা, এটা হবে মূল ভার্ব। আর শুধু সুইচ মানে তো সুইচ, সুইচ অফ মানে বন্ধ করা, এই মূল ভার্বটা হবে সুইচ অফ। সো সুইচ অফ মানে হচ্ছে একটা মূল ভার্ব, যেটাকে বলা হচ্ছে বন্ধ করো, আর এটা একটা আদেশ করছে, এই জন্য সেটাকে বলা হয় সুইচ অফ। ওকে ফাইন, মে আই বরো ইওর বুক, এটা কি বাক্য বলো? স্যার এটা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কেন? স্যার এখানে ফার্স্টে অক্সিলিয়ারি ভার্ব আছে আর লাস্টে কোশ্চেন মার্ক। আচ্ছা, মে দিয়ে আরেকটা বাক্য শুরু হতে পারে, সেটা কোনটা? স্যার অপটেটিভ। তাহলে মে দিয়ে অপটেটিভ বাক্য শুরু হতে পারে, কিন্তু পার্থক্য, দুটার মধ্যে পার্থক্য কোথায়? অপটেটিভ বাক্য যখন মে দিয়ে শুরু হয় শেষে কি থাকে? অপটেটিভ বাক্য যখন মে দিয়ে শুরু হয় তখন শেষে থাকে ফুল স্টপ, আর ইন্টারোগেটিভ বাক্য যখন মে দিয়ে শুরু হয় শেষে থাকে কোশ্চেন মার্ক। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, বুঝতে পারলেন? ইয়েস স্যার। আচ্ছা, হাউ ডু ইউ লাইক ইউর টি, ইয়েস স্যার। এটা কোন ধরনের বাক্য বলেন? এটা ইন্টারোগেটিভ। কেন ইন্টারোগেটিভ? স্যার কারণ এখানে স্যার WH ওয়ার্ড আছে হাউ আর লাস্টে কোশ্চেন মার্ক। ওকে ফাইন, WH কোশ্চেন আছে হাউ আর লাস্টে আছে কোশ্চেন মার্ক। Number 55, I love watching movies. What kind of sentence this one? স্যার এটা অ্যাসার্টিভ, কারণ ফার্স্টে সাবজেক্ট আছে আর লাস্টে ফুল স্টপ আছে। আচ্ছা, ফুল স্টপ, লাস্টে ফুল স্টপ আছে, শুরুতে সাবজেক্ট আছে। Okay, fine. Number 56, always tell the truth. স্যার এটা স্যার ইম্পারেটিভ। কেন? স্যার ফার্স্টে এটা কি ফার্স্টে কি আছে? স্যার এটা স্যার ফার্স্ট স্যার একটু এটা আপনি বলবেন। অলওয়েজ কি বলে? অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব, এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়নি, মূল ভার্বটা পরে আছে। দেখো, টেলটা হচ্ছে মূল ভার্ব, আর কিছু কিছু ইম্পারেটিভ বাক্যে মূল ভার্বটা অ্যাডভার্বের পরে বসে, যেমন অলওয়েজ, নেভার। এই অলওয়েজ বা নেভার এগুলো কিছু অ্যাডভার্ব, এগুলো অ্যাডভার্ব গুলো বাক্যের শুরুতে বসলে ইম্পারেটিভ বাক্য হয়। একটু মনে রাখবো, যে কোনো অ্যাডভার্ব যেমন অলওয়েজ, নেভার, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসলে এবং এরপরে যদি মূল ভার্ব থাকে তাহলে ওটা ইম্পারেটিভ বাক্য হয়। এছাড়া এটা একটা আদেশ, উপদেশ দিচ্ছে, তাই এটা ইম্পারেটিভ, সেটাও বলতে পারো যে অলওয়েজ টেল দ্য ট্রুথ, এটা একটা উপদেশ, অ্যাডভাইস। সো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। ফাইন, ওকে, ভালো করেছো, থ্যাংক ইউ সো মাচ, সবগুলো হয়েছে, কোনো ভুল হয়নি। আমাদের মাইশা আক্তার মিম বাকি রয়েছে, বাকি সবাই বোধহয় বলার সুযোগ পেয়েছে একবার হলেও। এরপরে আমরা সেকেন্ড অপশন দিব, যারা খুব বেশি বলার ইচ্ছা প্রকাশ করছে তাদেরকে সেকেন্ড অপশনে নিয়ে আসবো। আচ্ছা, মাইশা আক্তার মিম আর মিউট করেন, মাইশা।
মাইশা আক্তার মিম আনমিউট করেন খুব দ্রুত। স্যার অনেক ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছি। এবার বলেন 57 দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কোন ধরনের বাক্য হবে? স্যার এটা তো সত্য বোঝাচ্ছে না, মানে সত্য কি, সত্য বোঝাইলে কি বাক্য হয়? এটা আমার মতে এটা অপারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এরকম কোনো ব্যাখ্যা আমি কবে বললাম? আমি তো ভুলেই গেছি যে সত্য মিথ্যা বোঝাইলে অপ্রীতি বাক্য হয়, এরকম কোনো ব্যাখ্যা তো আমি বলি নাই। তুমি কি ক্লাস শুরু থেকে জয়েন করেছিলা নাকি পরে জয়েন করেছো? স্যার পরে জয়েন করছে। হ্যাঁ, এই জন্যই তুমি এরকম একটা মিথ্যা কথা বলতে পারছো। এটা সত্য কথা বলে না, এটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয়, চিরন্তন সত্য বোঝায়। আর চিরন্তন সত্য বোঝালে এটা কি বলে, ওইটা হলো টেন্সের মধ্যে পড়েছো তুমি, যে চিরন্তন সত্য বোঝালে সেটা ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু আমরা পড়তেছি সেন্টেন্স। সেন্টেন্স চেনার জন্য আমাদের মনে রাখতে হবে যে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিনা। সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তারপরে ভার্ব আছে, তারপরে এটা হবে অ্যাসার্টিভ বাক্য। হ্যাঁ, এটা একটা ওকে সাবজেক্ট, স্যার। দ্য সান হচ্ছে একটা সাবজেক্ট, আর লাস্টে একটা ফুল স্টপ রয়েছে। তো যখন দেখবো কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, লাস্টে ফুল স্টপ আছে, ও সেটাকে তাহলে আমরা স্যার এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, এটা তখন লাইনে চলে আসছে। তাহলে সত্য মিথ্যার কোনো ব্যাপার এখানে নাই, এখানে হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিনা আর শেষে ফুল স্টপ আছে কিনা। আচ্ছা, 58 ওকে বলো। ওহ স্যার, নো, উই মিসড দ্য বাস, এটা কি হবে? এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স। কেন বলো তো? কারণ স্যার এখানে ওহ নো এরপরে আছে একটা নোট অফ এক্সক্লামেশনারি মার্ক, তাই এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। আর ওহ নো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রথমে থাকে। আচ্ছা, এই এই এক্সক্লামেশন চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারবো যেটা হচ্ছে এক্সক্লামেটরি বাক্য, এবং সেটা বিস্ময় প্রকাশ করছে। ওকে ফাইন, দ্য লাস্ট ওয়ান, তো নেক্সট ওয়ান ফর ইউ, ইয়ে উই ওন দ্য ম্যাচ, এটা কি হবে? স্যার এটাও এক্সক্লামেটরি সেন্টেন্স, কারণ এটার ইয়ার পরে একটা নোট অফ এক্সক্লামেশনারি মার্ক আছে। নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন চিহ্ন রয়েছে, ফাইন। আর আফ্রিকা ইজ এ ডাইভার্স কন্টিনেন্ট, এটা কি হবে? স্যার আফ্রিকা সাবজেক্ট হুম, আর লাস্টে একটা ফুল স্টপ আছে, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই তো গুড। 61 রেসপেক্ট ইওর টিচার্স, এটা কি হবে? এটা তো উপদেশ বোঝাচ্ছে, তাই এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা উপদেশ বোঝাচ্ছে। দ্বিতীয়ত আরেকটা অপশন আছে আমাদের, সেটা হলো রেসপেক্ট শব্দটা হচ্ছে একটা মূল ভার্ব, যেটা মানে হচ্ছে কি বলতো, রেসপেক্ট অর্থ কি? মূল ভার্ব একটা, অর্থ কি বলবে? মানে সম্মান করা। হ্যাঁ, তাহলে এটা একটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ বাক্য হবে। তাছাড়া এটা একটা উপদেশ দিচ্ছে। ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা মনে হয় সবাই একটু হলেও বলতে পেরেছি, সবাই কম বেশি বলেছি। একজন শুধু বাকি ছিল, সেটা হলো আয়েশাকে তখন জিজ্ঞেস করেছিলাম, আয়েশা বলতে পারে। এছাড়া সবাই বলার কথা। আয়েশা আরেকবার চেষ্টা করো, দেখি, আনমিউট করো তো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলো এবার। নাম্বার 62, ডু ইউ নো ওয়্যার দ্য পোস্ট অফিস ইজ, এটা কোন ধরনের বাক্য বলো? স্যার এটা ইন্টারোগেটিভ বাক্য হবে। হ্যাঁ, কেন ইন্টারোগেটিভ হবে? এখানে কোশ্চেন মার্ক আছে এবং বাক্য প্রথমে ডু আছে। তো একটা সাহায্যকারী ভার্ব আর লাস্টে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তো এটা হবে ইন্টারোগেটিভ বাক্য। ফাইন। লিভ দ্য রুম ইমিডিয়েটলি, এটা কি হবে? এটা কোন ধরনের বাক্য হবে? লিভ দ্য রুম ইমিডিয়েটলি। বলতে পারবে? বলো, একটা অনুমান করো, চিন্তা করো, ভাবো যে কি হতে পারে। ফুল স্টপ যেহেতু আছে, তাহলে তিন ধরনের বাক্য হতে পারে, হয়তো অ্যাসার্টিভ হতে পারে, ইম্পারেটিভ হতে পারে, অথবা অবজেক্টিভ হতে পারে। তো এখানে যেহেতু সাবজেক্ট নাই, লিভ শব্দের অর্থ হচ্ছে কোন স্থান ত্যাগ করা, তাহলে যেহেতু সাবজেক্ট নাই, একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হওয়ার কথা বলো তো? কোন বাক্য যখন মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কোন বাক্য হবে এটা? ইম্পারেটিভ সেন্টেন্স। গুড। তাহলে বাক্যটা যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা হবে ইম্পারেটিভ বাক্য। ওকে, শি সেড নাথিং, এটা কি হবে? শি সেড নাথিং। শি সেড নাথিং, এটা কোন ধরনের বাক্য হবে?
কি মালিহা বলতে কষ্ট হচ্ছে কেন? মালিহা বলতেছি, আয়েশা এগুলো তো আমরা অনেকবার করেছি। সি হলো সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে এটা কোন ধরনের বাক্য হওয়ার কথা বলো? assertive sentence. এত সময় নিয়ে চিন্তা করতে হবে না, দ্রুত বলতে হবে। তাহলে দ্রুত না বললে সময় পাওয়া যাবে না। তাহলে সে যেহেতু সাবজেক্ট এবং লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাসার্টিভ বাক্য। আচ্ছা, তুমি একটু মন দিয়ে ক্লাসগুলো করো। আমার মনে হয় তোমার নেটওয়ার্কের সমস্যার কারণে তুমি বারবার বাইরে যাচ্ছ আসছো, এই জন্য বুঝতে পারোনি। Fine. আচ্ছা, সবাই মোটামুটি কম বেশি বলেছি। এখন বলো, খুব বলার ইচ্ছা মানে স্যার আমার মন ভরে নেই বলে, এরকম কে কে আছে বলে মন ভরে নাই? মন ভরে নেই যাদের, তারা একটু হাত তোলো, তাদেরকে একটু বলার সুযোগ দিই। যারা এখনো তৃপ্তি হয়নি, তৃপ্ত পাও নেই, যে না বলে শেষ করতে পারলাম না, স্যার শেষ করে দিল আগে থেকেই, কেউ তো হাত তুলে না। তার মানে সবার মন ভরে গেছে বলে। মালিহা জোরে জোরে হাত তুলছে, দেখো কত বড় করে হাত তুলছে। মালিহা বলো। স্যার আমি প্রথম থেকে দেখি না, একটু দেখতে চাই। প্রথম থেকে একটু দেখি না, প্রথমগুলো একটু বলবো। না, প্রথম গুলা দিব না এখন, প্রথম গুলা পরে তুমি করে নিও। শেষে আর অনেকগুলো আছে, এখন আরো বাকি আছে। ওকে স্যার। আচ্ছা, where have you been all this while বলে, এটা কোন ধরনের বাক্য হবে? ইন্টারোগেটিভ স্যার। হ্যাঁ, কিভাবে বলছো বলো? ওয়ার আছে আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, তাহলে whereটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড এবং লাস্টে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তো এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ বাক্য। ফাইন। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ, এটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স স্যার। এটা এক্সক্লেমেটরি। কেন এক্সক্লেমেটরি? এক্সক্লেমেটরি সাইন আছে স্যার। আচ্ছা, হোয়াট আ ফুল হি ইজ, এটা কি হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটাও এক্সক্লেমেটরি। কেন? এক্সক্লেমেটরি সাইন আছে। আচ্ছা বলো, ডু ইউর ডিউটি, এটা কি হবে? ইম্পারেটিভ। ইম্পারেটিভ। আচ্ছা, কেন ইম্পারেটিভ? কারণ ডু তো একটা সাহায্যকারী ভার্ব হতে পারে। আচ্ছা, ডু তো একটা সাহায্যকারী ভার্ব হতে পারে। সাহায্যকারী ভার্ব দিয়ে তো ইন্টারোগেটিভ শুরু হয়, এটা ইন্টারোগেটিভ হতে পারে না? ইয়েস স্যার। তাই তাহলে প্রশ্ন স্যার। হ্যাঁ, ইন্টারোগেটিভ হইলে প্রশ্নবোধক চিহ্ন থাকতো, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন নাই, তার মানে এটাকে আমরা বলবো ইম্পারেটিভ। ঠিকই আছে, তোকে একটু কনফিউজ করলাম আর কি। তুমি দেখবা যে ডু দিয়ে শুরু হলে ইন্টারোগেটিভও হতে পারে, আবার ইম্পারেটিভও হতে পারে। যখন দেখবা ডু এর পরে আবার লাস্টে কোশ্চেন মার্ক আছে, তখন সেটা ইন্টারোগেটিভ। আর ডু এর পরে যদি কোশ্চেন মার্ক না থাকে, ফুল স্টপ থাকে, তাহলে সেটা হবে অ্যাসার্টিভ, সরি ইম্পারেটিভ। ফাইন। আচ্ছা, তারপরে বলো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি হবে? অ্যাসার্টিভ। কেন? কারণ দ্য সান হলো সাবজেক্ট আর লাস্টে হ্যাঁ, লাস্টে একটা ফুল স্টপ রয়েছে। ফাইন। স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস, এটা কি হবে? এটা ইম্পারেটিভ না, এটা ইম্পারেটিভ হবে না। আচ্ছা, এটা আর কে বলতে পারবে? এটা আর কার বলার ইচ্ছা আছে? স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস, মুভি কি বলতে চাই বলো দেখি? এটা কি হবে? আচ্ছা, অ্যাসার্টিভ। মুভি ঠিক আছে, অ্যাসার্টিভ বলেছে। স্যার ইয়েস। কিন্তু কেন, ব্যাখ্যাটা বলো দেখি। স্যার কারণ এটা প্রথম একটা হ্যাঁ, প্রথমে কি সাবজেক্ট আছে? না, এটা তো ইম্পারেটিভ হবে। তাই? ইয়েস স্যার, কারণ এখানে ভার্ব কোনটা বলো তো? স্যার উইন্স। না। হ্যাঁ, তাহলে উইন তো ভার্ব, তাহলে স্লো এন্ড স্টাডি উইন দ্য রেস। ইম্পারেটিভ তো বাক্যের শুরুতে ভার্ব থাকে, এখানে তো ভার্ব নাই। স্যার আমার তো অপটেটিভ মনে হচ্ছে। তুমি তো অ্যাসার্টিভ বলেছো, ইন্টারোগেটিভ বলেছো, অপটেটিভ বলেছো, সবগুলোই বলেছো। উত্তর তুমি একটা সঠিক বলেছো, কিন্তু ব্যাখ্যাটা বলতে পারো নি। আচ্ছা, ব্যাখ্যাটা কে বলতে পারবে? ব্যাখ্যা সহ বলতে পারবে কে? মাহিয়া বলেন দেখি, যেটা আসলে কি বাক্য? স্লো এন্ড স্টাডি উইন দ্য রেস।
স্লো অ্যান্ড স্টেডি। স্যার স্লো মানে তো হচ্ছে ধীরে, আর স্টেডি মানে কি স্যার? স্টেডি মানে কি বলে এটাকে, খুব ধীর স্থির। স্লো এন্ড স্টেডি শব্দের অর্থ হচ্ছে ধীর স্থির। যিনি খুব স্থির চিন্তা করেন এবং ধীরে ধীরে হাঁটেন তাকে বলা হয় স্লো এন্ড স্টেডি। স্যার আমার মনে হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু কেন এটা বর্ণনা অ্যাসার্টিভ তো মৌভিও বলেছে, কিন্তু ব্যাখ্যাটা বলতে পারেনি, কিন্তু ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। স্যার কারণ যেখানে বর্ণনা করেছে যে আস্তে এবং ধীরে সুস্থ দিতেছে মানে এবং বর্ণনা এখানে হ্যাঁ ব্যাখ্যাটা ঠিক একটু কাছাকাছি হলো। সেটা হলো স্লো এন্ড স্টেডি মানে ধীর গতির ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, যারা খুব ধীর স্থির ভাবে চিন্তা ভাবনা করেন তাদেরকে বোঝাচ্ছেন। যারা খুব ধীর স্থির ভাবে কাজ করেন তারা জয়লাভ করেন। তাহলে তাদের বৈশিষ্ট্য বা তাদের বর্ণনা দিচ্ছে যে কারা জয়লাভ করে, তারাই জয়লাভ করে যারা ধীর এবং স্থির। যারা বেশি বেশি লাফায় তারা জয়লাভ করতে পারে না। যেমন খরগোশ এবং কচ্ছপের গল্পে জয়লাভ করেছে কে? কচ্ছপ, কারণ সে ধীর এবং স্থির ভাবে চলেছে। এই জন্য আমরা বলি স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। এই বাক্যটা অ্যাসার্টিভ বাক্য হবে, কারণ যেহেতু এটা একটা বর্ণনা দিয়েছে এবং এইখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। স্লো অ্যান্ড স্টেডি মানে ধীর স্থির ব্যক্তিরা বা ধীর স্থির যারা তারা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তারপরেরটা বলেন দেখি শুনি একটু। শি হ্যাজ নেভার হার্ট এনিওয়ান, এটা কি বাক্য হবে? আর বেশি নাই, আমরা আর 9টা করেই শেষ করে দিব আজকের জন্য। আর এই শেষ পথে চলে আসছি আমরা। শি হ্যাজ নেভার হার্ট এনিওয়ান, এটা কি বাক্য হবে? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, কেন অ্যাসার্টিভ? স্যার কারণ যে শি হচ্ছে সাবজেক্ট এবং লাস্টে ফুল স্টপ আছে। শি একটা সাবজেক্ট, লাস্টে একটা ফুল স্টপ রয়েছে, তাহলে এটা অ্যাসার্টিভ বাক্য হবে। আচ্ছা, আর কার কার জন্য মন ভরে নেই বলে এরকম তারা একটু বলো তো। বৃষ্টির দিনে মন না ভরলে তো কষ্ট পাওয়ার কথা। আচ্ছা, নবী তো বললাম মাত্র, তোমার তো মন ভরে যাওয়ার কথা। তুমি তো বললা কিন্তু ব্যাখ্যা বলতে পারলো না। আচ্ছা, নিলয় আজকে তোমাদের একটা ঘটনা বলি শোনো। তোমাদের আজকে পড়ার মানে কেউ পড়তে আসে নাই, একমাত্র ছেলে যে পড়তে আসছে এই বৃষ্টি উপেক্ষা করে, সে হচ্ছে নিলয় চৌধুরী। বুঝছো? মানে সেই একমাত্র ছেলে যে তার মায়ের সাথে ঝগড়া করে পড়তে আসছে। তাহলে ওকে এতটুকু সুযোগ না দিলে আসলে এটা অবিচার হয়ে যাবে, বুঝছো? তাহলে মায়ের সাথে ঝগড়া করে সে আজকে একা একা পড়তে আসছে, তোমরা কেউ আসো নাই, কিন্তু ও একা আসছে। আচ্ছা বলো দেখি নিলয়, বলো শি হ্যাজ নেভার হার্ট, এটা তো হয়েছে। 72 বলো, হোয়াট আর ইউ ডুইং দেয়ার। স্যার এখানে ওয়ার্ডটা হলো ডাব্লিউএস ওয়ার্ড এন্ড এখানে শেষে ইন্টারোগেটিভ মার্কস আছে স্যার, সেই জন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে ফাইন, প্লিজ টেক ইউর সিট, এটা কি হবে? স্যার আমরা সাধারণত যদি কোনো বাক্যের শুরুতে প্লিজ, কাইন্ডলি এমন ধরনের কিছু থাকে এবং লাস্টে ফুল স্টপ থাকে, সেই হিসেবে এটা একটা ইম্পারেটিভ বাক্য হয়। ফাইন, থ্যাংক ইউ। কাম হিয়ার। স্যার এখানে যেটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে সেজন্য স্যার এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর শেষে একটা ফুল স্টপ রয়েছে। ওকে ফাইন, ঠিক আছে। এখন তোমার মন ভরেছে নাকি এখনো তোমার মনে একটু আকাঙ্ক্ষা আছে, বলো তো? আর ইউ স্যাটিসফাইড? আর একটু বলতে হবে? আচ্ছা, আর দরকার নেই। আচ্ছা, আর একজন বা দুইজন বা একজন বলতে পারবা? আর একজন, আমি সর্বশেষ আর একজনকে সুযোগ দিতে পারবো। বলো, আর একজন বলতে পারবে কে? হাত তোলো, হাত তোলো, কুইক। আচ্ছা, আর কারো হাত আমি দেখতে পাচ্ছি না, শুধু মুভির হাত দেখলাম। ঠিক আছে, বলো, তুমি বলো। স্যার এটা ইন্টারোগেটিভ হবে কারণ প্রথম ডাব্লিউএস কোশ্চেন, তারপর কোশ্চেন মার্ক। ফাইন, থ্যাংক ইউ। হোয়াট ডিড ইউ ডু দেন? পরেরটাও ইন্টারোগেটিভ কারণ প্রথমে ডাব্লিউএস তারপর কোশ্চেন মার্ক। তারপরটা ইম্পারেটিভ। কেন? কারণ প্রথমে স্যার গেট মানে যাওয়া না, গেট মানে পাওয়া, এটা একটা ভার্ব। ও পাওয়া, হ্যাঁ এই কারণে স্যার। আর লাস্টে ফুল স্টপ, তাই ইম্পারেটিভ। 78 স্যার এটাও ইম্পারেটিভ, প্রথমে গিভ মানে একটা ভার্ব, এই তো, আর লাস্টে ফুল স্টপ, তারপর ফুল স্টপ। লাস্টটা হলো স্যার অ্যাসার্টিভ স্যার, কারণ এটা হলো আই দিয়ে সাবজেক্ট দিয়ে শুরু এবং লাস্টে ফুল স্টপ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো করেছো সবাই। আমার মনে হয় সেন্টেন্স নিয়ে তোমাদের আর খুব বেশি সমস্যা হওয়ার কথা না। আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে
সেটা আমার সাথে এখন বলতে পারো। আমরা এখানে শেষ করতে যাচ্ছি আজকের মতো। আমাদের আরো কিছু আইডেন্টিফিকেশন অফ সেন্টেন্সের উদাহরণ আমরা করবো আরো পরে, তবে আজকে এখানেই শেষ করবো।